সো ওকে, সো আমরা শুরু করি। তো আজকের লেকচার, তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মেকানিক্স। সবাই জানো, তো মেকানিক্স এর আমরা হচ্ছে চ্যাপ্টার 2টা নিয়ে আলোচনা করবো। সো আমরা যদি একটু দেখি, সো মেকানিক্স এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইজ করে, সো আব্দুর রহমানের বইয়ের চ্যাপ্টার 2 থেকে এক সেট আসতো, চ্যাপ্টার 3 থেকে এক সেট আসতো, চ্যাপ্টার 5 থেকে এক সেট আসতো। ঠিক আছে। সো এখন আমরা যদি আনসার করতে চাই, এখন হয়তো বা এবার চ্যাপ্টার 3 যেহেতু পড়াই নাই, চ্যাপ্টার 2 থেকে একটু বেশিও আসতে পারে, আর 3 থেকে আসবে কিনা আসলে আমি বলতে পারতেছি না। ঠিক আছে। আহ, আচ্ছা, চ্যাপ্টার 4 থেকেও আসবে। ঠিক আছে। চ্যাপ্টার 2 থেকে এক সেট, 3 থেকে এক সেট, 4 থেকে এক সেট, আর হচ্ছে 5 থেকে। তো চ্যাপ্টার 2টা হচ্ছে আমাদের ওই যে কোপ্লেনার ফোর্সেস, এখানে মেইনলি মোমেন্ট নিয়ে কাজ করা হয়। ঠিক আছে, সেটার নাম দিয়েছে মোমেন্ট। আর চ্যাপ্টার 3 হচ্ছে ওয়ার্ক নিয়ে কাজ করা হয়, আর হচ্ছে চ্যাপ্টার 4টা হচ্ছে সিজি ফাইন্ডিং, সেন্টার অফ গ্র্যাভিটি ফাইন্ডিং, আর চ্যাপ্টার 5টা হচ্ছে স্টেবল আনস্টেবল এর প্রবলেম। ঠিক আছে। তো এখন চ্যাপ্টার 3টা এবার পড়ানো হয়নি, স্যার হচ্ছে পড়ায় নাই খুব একটা। তো চ্যাপ্টার 2 থেকে বেশিও আসতে পারে, আর চ্যাপ্টার 3 থেকে আসতে পারে গতানুগতিক, যেহেতু 2018 সালে চ্যাপ্টার 3 থেকে কোশ্চেন আসছে। ওকে, সো চ্যাপ্টার 2টা বুঝে যাচ্ছে, এক সেট মানে পড়বে, এবং চ্যাপ্টার 3তে কন্টেন্ট অনেক কম। ঠিক আছে। তো সেটা আমরা শুরু করব। ঠিক আছে। তো এখন চ্যাপ্টার 2তে যেটা হয় যে বেশিরভাগ সময় দেখা গেছে 2টা করে ম্যাথ আসছে। ঠিক আছে। আর অন্যান্য সময় যেটা হচ্ছে যে একটা থিওরেম একটা ম্যাথ আসছে, 7 মার্কের থিওরেম 7 মার্কের ম্যাথ। এবং স্যারে এবার হচ্ছে একটা থিওরেম ভালো করে পড়াইছে, অন্যগুলো আসলে খুব একটা যায়নি। তো আশা করতেছি ওই থিওরেমটাই আসবে। ওই থিওরেমের মূলত 3টা পার্ট। তো 3টা পার্ট থেকে সাধারণত 2টা পার্ট আসে। তো তাহলে যদি আমরা পারমুটেশন করি, মানে কম্বিনেশন করি, তো এখান থেকে 3 রকম কোশ্চেন আসতে পারে। ঠিক আছে। তো তার মানে আমার মনে হয় ওই থিওরেমটা থেকে আসবে। ঠিক আছে। তারপরে যদি কেউ এক্সট্রা পড়তে চায় আমি বলে দিব কোনটা করতে হবে, সমস্যা নেই। সো আমরা তার আগে একটু বেসিক কনসেপ্ট নিয়ে কথা বলি। ঠিক আছে। তো বেসিক কনসেপ্টে যেটা হচ্ছে যে, তো যেমন আমরা যখন থিওরি গুলো পড়বো, ঠিক আছে, তো আমরা বিভিন্ন ধরনের শব্দ শুনে অভ্যস্ত থাকবো। ঠিক আছে। তা একটা শব্দ হচ্ছে ফোর্স। তো ফোর্স মানে কি আমরা সবাই জানি, ফোর্স মানে হচ্ছে বল, এটা আমরা জানি। তো তারপরে কোন একটা পয়েন্ট থেকে ফোর্সের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স, যেমন সাপোজ এই হচ্ছে ফোর্স, আর এই হচ্ছে আমার একটা পয়েন্ট ও, এই হচ্ছে এফ। তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স আসলে কোনটা হবে? তো এটা কি পারপেন্ডিকুলার ডিসটেন্স হবে? কি মনে হয় এটা কি হবে? আমার কথা কি শুনতেছে সবাই? হ্যাঁ, পার্থ শুনতেছি। আচ্ছা, কেউ তো কোনো রেসপন্স করে না। আচ্ছা, যাই হোক। So, এখন যেটা বলতেছিলাম, সো পারপেন্ডিকুলার ডিসটেন্সটা আসলে কি? যদি আমরা এই যে লাইনটাকে দুই দিকে এক্সটেন্ড করি, তারপর সরাসরি যে লম্ব দূরত্ব সেটা কিন্তু পারপেন্ডিকুলার ডিসটেন্স। ঠিক আছে। সো মোমেন্ট নেওয়ার সময় এই জিনিসটা কাজে লাগে। ঠিক আছে। তো এরপরে আমরা একটা শব্দ শুনে অভ্যস্ত, সেটা হচ্ছে যে রিজিড বডি। তো রিজিড বডিটা মানে কি? আমরা বডি মানে তো বুঝি, তাই না, একটা বস্তু আসলে। ঠিক আছে। তো এখন রিজিড বডি মানে কি, কার কোনো আইডিয়া আছে? সবাই কি ঘুমাই গেছে? আম, প্রত্যেক পয়েন্টে কি এরকম ফোর্স অ্যাপ্লাই করে, মানে ওইটাই না কাজ করে যে, হ্যাঁ। কি মানে কি সুষম বস্তুটা। সুষম? হ্যাঁ, মানে প্রত্যেক পয়েন্টে ফোর্সের কোনো ডিফারেন্স থাকে না, একই রকম ফোর্স ইয়া করে। না, পুরোপুরি হইলো না। সেটা হচ্ছে যে রিজিড বডি, ধরো না, এটা একটা ফোম। ঠিক আছে। একটা ফোমের একটা খন্ড। আমি যদি এইখানে একটা ফোর্স প্রয়োগ করি, এমন হবে না এই ফোমটার অবস্থা এরকম হয়ে যাবে, একটু বাইকা যেতে পারে না? কিন্তু যদি এটা একটা লোহার খন্ড হয়, তো তখন যদি আমি ফোর্স দেই, এই লোহার খন্ডটা এরকম করে বাঁকবে, বাট এটার কি শেপের কোনো পরিবর্তন হবে? যে কোনো জায়গায় যদি ফোর্স দিই, একটা ফোম কিন্তু এরকম এরকম বেঁকে যেতে পারে, তার শেপের পরিবর্তন হইতে পারে।
কিন্তু যেটা রিজিড বডি, আমি ফোর্স যেভাবে দেই না কেন এটা শেপের কোনো পরিবর্তন হবে না, তখন আমরা এটাকে বলি রিজিড বডি। ঠিক আছে, তাহলে রিজিড বডিতে এটার সাইজটা হচ্ছে সেম থাকে, আমরা যেভাবেই এটাকে সরাই না কেন, যেভাবে ফোর্সটা দেই না কেন। ঠিক আছে, এটাকে আমরা বলি রিজিড বডি। তো থিওরাম দেখা যায় প্রয়োগ করলে অনেক থিওরামে লেখা থাকে যে একটা রিজিড বডির উপরে ফোর্স প্রয়োগ করা হলো। ঠিক আছে, তো এই ব্যাপার। তো এরপর আমরা একটা টপিক নিয়ে কথা বলি, সেটা হচ্ছে মোমেন্ট। ঠিক আছে, তো মোমেন্টটা আসলে কি? সো মোমেন্ট হচ্ছে আসলে একটা কোয়ান্টিটি। এটা কি কোয়ান্টিটি? মোমেন্ট হচ্ছে যে ধরলাম একটা পয়েন্ট ও আছে আর একটা ফোর্স আছে। ঠিক আছে, তো মোমেন্ট মানে হচ্ছে যে এই ফোর্সের মান যদি হয় এফ, তাহলে এফ ইনটু, মানে ফোর্সের মান ইনটু এই পয়েন্ট থেকে ফোর্সের উপর লম্ব দূরত্ব নেবে। সো লম্ব দূরত্ব কতটুকু হবে? এইটুকু ধরলাম, এটা হচ্ছে এক্স, তাহলে ইনটু এক্স। তো এটাকে আমরা বলতেছি মোমেন্ট। ঠিক আছে, এখন মোমেন্টের আমরা ডিরেকশন কেমনে চিন্তা করবো, এটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে? এখন এই বিন্দু দিয়ে এই ফোর্সের উপর একটা সার্কেল চিন্তা করি, ফোর্স বরাবর। এখন তাহলে এই যে সার্কেলটার মধ্যে যে একটা ফোর্স আছে, ফোর্সটার ডিরেকশন হচ্ছে এইদিকে, তাহলে এই ডিরেকশনে যদি ঘুরে, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে নাকি ক্লকওয়াইজ হচ্ছে এই ঘূর্ণনটা? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমরা এটা করবো পজিটিভ। যেমন যদি এরকম থাকতো, এই হচ্ছে আমার ফোর্স, এই হচ্ছে বিন্দুটা এখন এখানে আছে, তো স্বাভাবিকভাবেই তো এটা হচ্ছে আমার এখন এক্স আর এ হচ্ছে ফোর্স। কিন্তু এখন যদি আমি একটা সার্কেল চিন্তা করি, এটা ডিরেকশন দিয়ে এখন ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে না, তখন আমরা বলবো নেগেটিভ। ঠিক আছে, তো এই হচ্ছে মোমেন্টের ডিরেকশন। ঠিক আছে, তো যখন একটা জিনিস ইকুইলিব্রিয়ামে থাকে, তো তখন হচ্ছে এটার মোমেন্টটা শূন্য হইতে হয় এবং রেজাল্ট এলো শূন্য হইতে হয়। তো এখন যদি আমরা দেখি যে মানে মোমেন্টটা আসলে কাজটা কি, ঠিক আছে, তো যেমন আমাদের প্রথমে আমি তিনটা কেস নিলাম। ঠিক আছে, কেস ওয়ান, তো কেস ওয়ান, কেস টু, আর হচ্ছে কেস থ্রি। তো কেস ওয়ানে যেটা করলাম যে এই যে একটা বস্তু, একটা বিন্দু বস্তু বা একটা রড চিন্তা করতে পারি, সমস্যা নেই। এই রডের এই বিন্দুতে এই দিক থেকে দিলাম 5 নিউটন, উল্টা দিক থেকে দিলাম 5 নিউটন। তো তাহলে যেহেতু দুইটা ফোর্স দুই দিক থেকে আসছে, তার মানে একটা 5 হইলে একটা -5, তাহলে রেজাল্টেন্ট এখানে কত, শূন্য না বলা যায়? এখন এই ফোর্স গুলোই একটা প্রয়োগ করলাম এইখানে 5 নিউটন, আর একটা প্রয়োগ করলাম এইখানে 5 নিউটন। এখন আমরা জানি যে যেহেতু ফোর্স দুটা সমান্তরাল, এটাকে মুভ করে তো আমি এখানে নিয়ে যোগ বিয়োগ করে এখনো কিন্তু বলতে পারি আর শূন্য বলা যায়। এখন তাহলে এখানেও রেজাল্টেন্ট শূন্য, এখানেও রেজাল্টেন্ট শূন্য, কিন্তু দুইটার মধ্যে কি পার্থক্য আছে না? পার্থক্যটা কি? প্রথমটা হচ্ছে ইকুইলিব্রিয়াম আছে, পরেরটা হচ্ছে ইকুইলিব্রিয়াম নাই কিন্তু। ঠিক আছে? কারণটা কি? কারণ হচ্ছে যে এই ফোর্সের রেজাল্টের শূন্য, বাট এটা কিন্তু এই রডটা কিন্তু কোনো মুভমেন্ট হবে না। কিন্তু এই ক্ষেত্রে যেটা হবে, এই রডটা কিন্তু ঘুরে যেতে চাবে, ক্লকওয়াইজ ঘুরে যেতে চাবে। ঠিক আছে, তার মানে এখানে মোমেন্ট নট ইকুয়াল টু জিরো, বাট এইখানে কিন্তু মোমেন্ট জিরো। তো তার মানে আমরা বুঝতে পারলাম যে সাম্যাবস্থায় থাকার জন্য কিন্তু রেজাল্টেন্ট শূন্য হয় যথেষ্ট না। ঠিক আছে, সেটা মোমেন্টও শূন্য হইতে হবে। ঠিক আছে, তো এটা নিয়ে একটা থিওরাম আছে, আমরা একটা থিওরামই পড়বো। তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আচ্ছা কেসটি আমাদের দরকার নেই আসলে। ঠিক আছে, আবার এমনও হইতে পারে যে মোমেন্ট শূন্য হইছে, বাট হচ্ছে আমার মানে কি বলে রেজাল্টেন্ট শূন্য হয়নি। ঠিক আছে, এটা 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 মানে হতে পারে। ঠিক আছে, এটা মোমেন্ট, আচ্ছা এটা কি সম্ভব দেখতে হবে, চিন্তা করে একটু চিন্তা করো। সো মোমেন্ট জিরো হবে, বাট রেজাল্টেন্ট জিরো হয় কিনা। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা সো এখানে কিছু ম্যাথ আছে আর কি। ঠিক আছে, so আমরা একটু থিওরিতে চলে যাই, আগে থিওরিটা একটু দেখে আসি, ম্যাথটা পরে দেখি।
তো থিওরি যদি আমরা দেখি যে এটা হচ্ছে প্রিভিয়াস 4 ইয়ারের 4টা কোশ্চেন নাও, ঠিক আছে। তো এখানে দেখি আসলে কি বলা হয়েছে। তো আমরা যদি এই যে প্রথম প্রবলেমটা একটু দেখি, যে ফাইন্ড দ্য রেজাল্টেন্ট ফোর্স এন্ড কাপল, মানে রেজাল্টেন্ট ফোর্স আর হচ্ছে রেজাল্টেন্ট কাপল। কাপল মানে হচ্ছে, আচ্ছা কাপল মানে কি? তো আমরা জানি যে আহ, যুগল। হ্যাঁ, দুই সাইড থেকে দুইটা অপোজিট ফোর্স যখন আসে, প্যারালাল ফোর্স, তখন এটাকে বলে কাপল। তো কাপলের কাজটাকে, কাপলের কাজ হচ্ছে রোটেশন করানো। তো এরকম দুই সাইড থেকে যদি অপোজিট ফোর্স আসে যে এরকম, তো এটা একটা কাপল, 5 নিউটন 5 নিউটন। তো দুইটা আবার সমান হইতে হবে, ঠিক আছে। ওই যে আমরা ডাইপোল পড়ছি না, মানে প্লাস মাইনাস একই পরিমাণ চার্জ দুই পাশে রাখতে হয় ফিজিক্সে, তো এরকম অনেকটা, ঠিক আছে, একই ফোর্স বাট উল্টা, ঠিক আছে, এরকম রাখতে হয়। তো রাখলে এটাকে বলে কাপল। তো কাপলের আবার একটা ভ্রামক হয়, ঠিক আছে, কাপলের মোমেন্ট হয়। কাপলের মোমেন্ট মানে কি, একটা ফোর্স কিন্তু তাদের কি মধ্যবর্তী দূরত্ব সেটাতে আসতেছে, ঠিক আছে, সমস্যা নেই। এখন ফাইন্ড দ্য রেজাল্টেন্ট ফোর্স এন্ড কাপল, ঠিক আছে, করসপন্ডিং টু এনি বেস পয়েন্ট ও অফ এ সিস্টেম অফ কোপ্লেনার ফোর্স। কোপ্লেনার মানে ফোর্স গুলো একই প্লেনে আছে, মানে বলতে পারি 2D তে আছে, ঠিক আছে। এন্ড অলসো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ রেজাল্টেন্ট অফ দ্য সিস্টেম। আচ্ছা, তার মানে এখানে প্রথমে বলছে যে রেজাল্টেন্ট ফোর্স আর রেজাল্টেন্ট কাপল বের করতে, এখানে আরেকটা কোশ্চেন লাগাইছে, সেটা হচ্ছে ইকুয়েশন অফ রেজাল্টেন্ট সিস্টেম। তো ঘুরে ফিরে এগুলোই আসছে। তারপরে বলছে ফাইন্ড দ্য জেনারেল কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, জেনারেল কন্ডিশন ইকুইলিব্রিয়াম। আর পরেরটা বলছে যে ইকুয়েশন অফ রেজাল্টেন্ট, এটা আরেকটা কোশ্চেন, যেমন আগেরটা রিপিট করছে। আচ্ছা, এখানে বলছে ফাইন্ড দ্য রেজাল্টেন্ট ফোর্স আর কাপল, আবার পরেরটাই বলছে জেনারেল কন্ডিশন। তো ঘুরে ফিরে কিন্তু ওই তিনটা কোশ্চেনই আসতেছে। এই কোশ্চেনটা একটু একটু আলাদা করে মনে হচ্ছে, বাট এটা আসলে একই কোশ্চেন, ঠিক আছে, একই কোশ্চেন দেখাবো আর কি, ঠিক আছে। তো আসলে তিনটা কোশ্চেন এখানে আছে। তো তিনটা কোশ্চেন, একটা হচ্ছে যে find the resultant force and couple corresponding to any base point O of a system of coplanar forces, এটা একটা কোশ্চেন। find the general condition of equilibrium for the system, জেনারেল কন্ডিশনটা কি, মানে আমার রেজাল্টেন্ট শূন্য হবে, মোমেন্ট শূন্য হবে, এটা। আর 3 নাম্বার বলছে find the equation of resultant, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই তিনটার হচ্ছে প্রুফটা একটু দেখে ফেলবো, ঠিক আছে। তো এই তিনটা থেকে যে কোনো দুইটা দিয়ে কোশ্চেনটা হবে আর ধারণা করা হচ্ছে। আচ্ছা, তো এখন আমরা যদি 4 নাম্বারটা একটু প্রুফ করি, ঠিক আছে। আচ্ছা, তো আমার মনে হয় এটা প্রুফ করার চেয়ে আমি বইতে দেখাই দিই কোথায় আছে, ঠিক আছে, ওটা মনে হয় বেটার হবে। প্রুফ করতে অনেক সময় চলে যাবে। এটা খুব বেশি বড় প্রুফ না, ছোটই আছে। আমি একটু বের করি এটা। তো আমরা হচ্ছে এই প্রবলেমটা করতে চাচ্ছিলাম, ঠিক আছে, প্রবলেম 4। আব্দুর রহমানের বইয়ের পিডিএফটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। সো এটাই হচ্ছে সেই কোশ্চেন, ঠিক আছে। এটা হচ্ছে আব্দুর রহমানের মানে পিডিএফ এর পেজ 6, তার যে পিডিএফটা দিচ্ছে। The resultant force and couple corresponding to any base point O of a system of coplanar forces। আচ্ছা, তো এখানে হচ্ছে আমি একটু বলে দিই চিত্রটাতে, এখানে হচ্ছে ও, এখানে হচ্ছে এক্স আর ওয়াই, ঠিক আছে, যে স্মল এক্স আর স্মল ওয়াই, এর হচ্ছে আমার কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে। এখন ফোর্সটা যে সবসময়, এখন যখন একটা ফোর্স বডিতে অ্যাপ্লাই হয়, একটা রিজিড বডিতে, তো একটা মানে এ বিন্দুতে ফোর্স অ্যাপ্লাই হয় এক জিনিস, বি বিন্দুতে ফোর্স অ্যাপ্লাই হয় কিন্তু আরেক জিনিস, ঠিক আছে। কারণ ফোর্সের পজিশনটা চেঞ্জ হইলেও কিন্তু এখানে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, মোমেন্টের চেঞ্জ আসে, হয়তো রেজাল্টেন্টের চেঞ্জ আসে না, মোমেন্টের চেঞ্জ আসে। তো এই জন্য আমাদের ফোর্সটা মান কত, মানে ফিজিক্সে আমরা নর্মালি যেটা চিন্তা করতাম যে মানে যে ফোর্সটা এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই নিবে, ঠিক আছে, কিন্তু একটু ঝামেলা আছে। ওই রেজাল্টেন্টে কোনো সমস্যা হয় না, মোমেন্টের সমস্যা, ঠিক আছে। এখন ধরলাম এই ফোর্সটা হচ্ছে A1 বিন্দুতে, ধরলাম একটা ফোর্স, এখানে তো সিস্টেম মানে অনেকগুলো ফোর্স, তো আমরা একটা ফোর্স নিয়ে আপাতত কাজ করি। তো এখানে কি লিখছে সেটা বোঝার দরকার নেই, আমি সংক্ষেপে বলে দিই চিত্র থেকে। এই যে ও এক্স ও ওয়াই এরা হচ্ছে আমার কোঅর্ডিনেট সিস্টেম। আর হচ্ছে এই A1 যে বিন্দুটা দেখা যাচ্ছে, এই A1 বিন্দুতে হচ্ছে একটা ফোর্স আছে P1, ঠিক আছে। A1 বিন্দুতে ফোর্স আছে P1। এখন এই P1 ফোর্সের দুইটা প্রজেকশন নিচ্ছি, একটা এক্স অক্ষ বরাবর, সেটা হচ্ছে x1। তাহলে প্রজেকশন যেতে নিব, তাহলে কিন্তু A1 বিন্দু থেকে কাজ করবে, ঠিক আছে। আবার
ওয়াই বরাবর প্রজেকশন হচ্ছে y1, তাহলে কি বোঝা গেছে এইটুকু? সো আমি হচ্ছে এটা একটু কেটে নিয়ে আসতে পারি, তাহলে আমার জন্য বেটার হবে। ওকে, চলে আসলো এইটা। তো আমার এই যে A1 বিন্দুতে ফোর্সটা আছে, এই হচ্ছে আমার ফোর্স, ঠিক আছে? এই ফোর্সের একটা প্রজেকশন হচ্ছে এটা x অক্ষ বরাবর, আর y অক্ষ বরাবর প্রজেকশন হচ্ছে এটা, ঠিক আছে? তো দুইটা প্রজেকশন পাইলাম, ঠিক আছে? তো এখন অন্যান্য আরো ফোর্স আছে, ওগুলোর প্রজেকশন নেওয়া যাবে। সো আমরা আপাতত একটা নেই ইন্টারেস্টেড, ঠিক আছে? ওকে, সো এখন এই ফোর্সটা নিয়ে যে আমরা চিন্তা করি, এখন এই ফোর্সের এই A1 বিন্দুর কিন্তু একটা স্থানাঙ্ক আছে, ঠিক আছে? সো এখন এখানে আমরা একটু পড়ি, প্রো ও টেক any pair of rectangular axes OX and OY, ঠিক আছে? সো আমাদের এত এরকম ভাষায় লিখতে হবে না। let O be the origin and OXY be the corresponding set of axes, এরকম লিখতে পারি, ঠিক আছে? at A1 মানে A1 এর কোঅর্ডিনেট হচ্ছে x1, y1, ঠিক আছে? তো A1 কেন ধরলাম, কারণ ফোর্স তো অনেকগুলো, আমরা এক নাম্বার ফোর্স নিয়ে কাজ করতেছি। let there act a force P1, মানে A1 হচ্ছে x1 y1 বিন্দুতে একটা ফোর্স, সেটা হচ্ছে P1 কাজ করতেছে। এখন তাদের কম্পোনেন্ট গুলো মানে আমরা যদি ডিকম্পোজ করি, একটা হচ্ছে x1, একটা হচ্ছে y1, ওই অক্ষগুলো বরাবর, ঠিক আছে? আচ্ছা, এখন x1 টা হচ্ছে x এক্সিস এর প্যারালাল, y1 টা হচ্ছে y এক্সিস এর প্যারালাল, বুঝাই যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, সিমিলারলি y1 at a1 is parallel to y, আচ্ছা, সো এটা আমরা বুঝলাম, ঠিক আছে? তো এখন যদি আমরা কাপল গুলো চিন্তা করি, মানে মানে মোমেন্ট গুলো চিন্তা করি, ঠিক আছে? সো মোমেন্ট গুলো আসলে কিভাবে হবে, ঠিক আছে? সো মোমেন্ট গুলো যদি আমি এই যে এখানে ও বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিই, ঠিক আছে? সো মোমেন্ট মানে কি? মোমেন্ট মানে হচ্ছে যে ফোর্স ইনটু লম্ব দূরত্ব, তাই তো? আচ্ছা, তো এখন মোমেন্ট আমরা একটু লেখার চেষ্টা করি, টোটাল মোমেন্ট। এখন আমাদের ফোর্স আছে দুইটা, একটা হচ্ছে x1 ফোর্স আর একটা হচ্ছে কি y1 ফোর্স, কারণ এই p কে ভাঙলে দুইটা পাওয়া যায়। এখন x1 ফোর্স, x1 ফোর্সটা হচ্ছে এইখানে। এখন ও থেকে এই ফোর্সের উপর লম্ব দূরত্ব কত? তো আমরা যেটা করব, ওই ফোর্সকে ডানে বামে বর্ধিত করব, বর্ধিত করার পর ওই ফোর্সের উপর ও থেকে লম্ব দূরত্ব নিলাম। এখন এই দূরত্বটা কত আসলে? এই x1 ফোর্সকে আমরা ডানে বামে বর্ধিত করলাম, লম্ব দূরত্ব কি হবে? এইটুকু। এইটুকু আসলে কত? এই এ পয়েন্টটা যদি হয় x1, y1, তাহলে এই দূরত্বটা কত হবে? y1 y1। তাহলে এখন আমার ফোর্স হচ্ছে x1 আর ডিসটেন্স হচ্ছে কি y1, তাহলে এটুকু মোমেন্ট পাইলাম। এখন যদি আমি চিন্তা করি যে ও বিন্দু থেকে একটা সার্কেল চিন্তা করি, এই যে সার্কেল, এখন ফোর্স তো এইদিকে, তাহলে এটা কি ক্লকওয়াইজ যাচ্ছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে? clockwise ক্লকওয়াইজ, তাহলে দিতে হবে মাইনাস। ওকে, এখন এটা গেল, তার মানে হচ্ছে মাইনাস x1 কি y1, এরকম আসলো। ক্যাপিটাল x1 মানে ফোর্স, আর y1 হচ্ছে ডিসটেন্স। এখন যদি আমি এই যে এই ফোর্সটা চিন্তা করি, তো এই ফোর্সটা ডানে বামে বর্ধিত করলাম, এখন লম্ব দূরত্ব কিন্তু এইটুকু আসবে, তাহলে বোঝাই যাচ্ছে লম্ব দূরত্ব হচ্ছে x1। এখন যদি আমি সার্কেল চিন্তা করি, ফোর্সটা হচ্ছে এইদিকে, তাহলে এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ? anti অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে হচ্ছে y1 x1। সো এই কিন্তু মোমেন্ট, মানে এই যে এই p1 ফোর্সের জন্য। এখন আমরা কিন্তু p1 ফোর্সকে যে এইভাবে ডিকম্পোজ করে মোমেন্ট বের করলাম। এখন এই দুইটা সাম করলে এই অরিজিনাল ফোর্স p1 এরটা পাওয়া যাবে। সো এটাকে বলা হয় ভেরিগন্স থিওরেম, ঠিক আছে? এটা ইন্টারমিডিয়েটে ছিল, ঠিক আছে? মানে আমরা সরাসরি যখন ফোর্সের মোমেন্টটা নিতে না পারি, তখন কি করি, আমরা ডিকম্পোজ করে করে সবগুলো যোগ করে দিলেই পুরো ফোর্সের ইয়া চলে আসে। এটা রেজাল্টেন্টের ক্ষেত্রে এটাকে বলা হয় লম্বাংশ উপপাদ্য, আর মোমেন্টের ক্ষেত্রে বলা হয় ভেরিগন্স থিওরেম, একই জিনিস। আচ্ছা, সো এটাই আর কি লিখছে, ঠিক আছে? সো এই যে বের করছে, একটা হচ্ছে y1 x1 আর একটা হচ্ছে x1 y1, ঠিক আছে? আচ্ছা এখন পার্থ, তাহলে কাপলটা কি হবে? y x1 y1 মাইনাস y1 x1, একটু আগে যেটা বের করলাম আর কি, একটা মাইনাস একটা প্লাস, কোনটা মাইনাস কোনটা প্লাস দেখা গেছে চিহ্ন সহ। অ্যান্টি পার্থ, ক্লকওয়াইজ হলে প্লাস। আব্দুর রহমান স্যারের বইতে কি কাপল আর মোমেন্ট জিনিসটা সেম ধরছে? এখানে আসলে মোমেন্ট শব্দটাই হবে,
কাপল শব্দটা হবে না, ঠিক আছে, এখানে মোমেন্ট লিখতে হবে। আচ্ছা। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি সঠিক আসলে মোমেন্ট, ঠিক আছে, কাপল তো হচ্ছে আরেক জিনিস। আচ্ছা, সো এখন তাহলে আমরা একটা ফোর্সের কি বের করলাম, একটা ফোর্সের একটা উপাংশ x1, একটা উপাংশ y1 এবং ও বিন্দুর সাপেক্ষে মোমেন্ট পাইলাম এটা, ঠিক আছে। তাহলে আমরা যদি আরেকটা ফোর্স নেই, তাহলে একটা উপাংশ হবে x2, আরেকটা উপাংশ হবে কি y2, আর আরেকটা মোমেন্ট হবে x2 y2 মাইনাস y2 x2, এরকম হবে। এখন আমরা যেটা করব, x অক্ষ বরাবর সবগুলো ফোর্স যোগ করবো, তাহলে কি এরকম পাবো না, x সমান x1 x2 x3 xn বলা যায়। এই যে লম্বাংশ উপপাদ্য পড়ছি না, x অক্ষের গুলো যোগ, এখন y অক্ষ বরাবর y এর সবগুলো যোগ। এখানে একটু ভুল করছে, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, সো আমি একটু এটাকে পিডিএফ অ্যানোটেটর ওপেন করি, তাহলে দেখাই দিতে পারবো ভুলগুলো। ওকে, সো তাহলে x সমান এটা ঠিকই আছে, so আমরা একটা পেন নেই, এটা ঠিক আছে, সো এখানে হবে একটা y1, এই যে y1। আর এই যে আমরা সাম করলাম, তাহলে এখানে সামেশন অফ কিন্তু এটা হবে না, এটা একটু মোটা করি, এটা হবে সামেশন অফ এক্স আই, এটা হবে সামেশন অফ ওয়াই আই, এই হচ্ছে এইটুকু শুধু চেঞ্জ আসবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখন আমরা আসলে কি করলাম, আমরা তো রেজাল্টেন্ট নিব, রেজাল্টেন্টে কি করতে হবে, এক্স অক্ষের গুলো আলাদাভাবে যোগ, যেটা আমরা বের করলাম, এই যে বের করলাম, ওয়াই অক্ষের গুলো যোগ বের করলাম। এখন মোমেন্ট গুলো কি করতে হবে, যোগ করতে হবে, তাহলে এটা হচ্ছে প্রথমটার মোমেন্ট, এই যে আমরা বের করছি একটু আগে, x1 y1 মাইনাস y1 x1, এটা হচ্ছে দ্বিতীয়টার মোমেন্ট, এইভাবে। তাহলে সবগুলো মোমেন্ট এটাও কাটা, তাহলে এটা হবে সামেশন অফ এক্স আই ক্যাপিটাল ওয়াই আই মাইনাস ওয়াই আই ক্যাপিটাল এক্স আই, এটা হবে, মানে জাস্ট ওয়ান গুলো আই হয়ে যাবে সামেশন, ঠিক আছে। সো আই ইকুয়াল টু 1 টু n এরকম দেওয়া যেতে হবে, দরকার নেই। তাহলে হচ্ছে আমরা এই যে এক্স ওয়াই জি বের করে ফেললাম, ঠিক আছে। তো এখন এখন তো আমাকে বের করতে হবে কি রেজাল্টেন্ট, তাহলে রেজাল্টেন্ট মানে কি, রেজাল্টেন্ট আর মানে কি, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা কিন্তু আমরা জানি। অলরেডি ক্যাপিটাল এক্স মানে কি, সবগুলো x1 x2 আপ টু xn, ক্যাপিটাল ওয়াই মানে কি, সবগুলো ইয়ার উলম্ব বরাবর উপাংশ, আর মোমেন্ট মানে কি, সবগুলো ইন্ডিভিজুয়াল মোমেন্টে যোগ করব, ঠিক আছে। আর থিটা কেমনে বের করে, এই যে আর sin থিটা আর cos থিটা করে, থিটা সমান tan ইনভার্স y বাই x, এটা চলে আসে, ঠিক আছে। তো এটা আমরা জানি ইন্টারমিডিয়েট থেকেই। তো এই হচ্ছে ব্যাপার, সো মূলত প্রুফটা মানে প্রথম পার্টের প্রমাণটা হচ্ছে এই পর্যন্তই। তো প্রথম পার্টে কি বলছে, যে ফাইন্ড দ্য রেজাল্টেন্ট ফোর্স এন্ড couple মানে মোমেন্ট আর কি corresponding to any base point O of a system of coplanar forces। তো এটা আমরা বের করে ফেললাম আর কি, ঠিক আছে। এখন আমরা দেখি যে এখানে একটা কোশ্চেন করছে, যে a system of forces acting on a plane at different point of a rigid body can be reduced to a single force R through any arbitrary point O and couple। মানে বলছে যে ফোর্সটাকেও একটা সিঙ্গেল ফোর্সে কনভার্ট করা যাবে, কাপল গুলোকে একটা সিঙ্গেল কাপলে মানে মোমেন্টে কনভার্ট করা যাবে। তাহলে কোশ্চেনটা কি একই হয়ে গেল না, এখানে কি লেখা, hence the system of coplanar force reduced to a single force R acting on O whose magnitude is এত and direction is theta is এত and the couple of moment is এত। তাহলে বুঝা গেছে, তার মানে জাস্ট এই প্রমাণটুকু করে যদি ওইটা আসে এটা লিখে দিলেই হবে, মানে এটা কি নির্দেশ করতেছে, যে অনেকগুলো ফোর্স আছে, সবগুলো রেজাল্টেন্ট একটা ভেক্টর আনা যাবে, ঠিক আছে, আবার সবগুলো মোমেন্টকেও একটা মোমেন্ট আনা যাবে। বুঝা গেছে সবার? তাহলে থিওরাম কিন্তু একই, জাস্ট হচ্ছে স্টেটমেন্টটা যদি চেঞ্জ হয়, এই যে নিচেরটা দিয়ে দেয়, এই যে এটা, তো তখন আমাকে একটু বুঝতে হবে, ওই থিওরামটা করেই জাস্ট নিচে এই লাইনটা অ্যাড করতে হবে। কার কোনো সমস্যা আছে?
আচ্ছা আমরা পরেরটাই চলে যাই। পরেরটা বলছে ফাইন্ড দ্য জেনারেল কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম ফর এ সিস্টেম অফ কোপ্লেনার ফোর্সেস। এই জেনারেল কন্ডিশনটা আসলে কি সেটা বুঝতে হবে। জেনারেল কন্ডিশন হচ্ছে মানে সাম্যাবস্থায় থাকতে গেলে মানে এটার জেনারেল কন্ডিশনটা আসলে কি ওভারঅল। তো আমরা এটা নরমালি বুঝি, রেজাল্টেন্ট হইতে হবে জিরো, মোমেন্ট হইতে হবে জিরো। রেজাল্টেন্ট জিরো কি করবে, মানে এটাকে ডানে বামে নাড়াচাড়া করা থেকে বিরত রাখবে। আর মোমেন্ট জিরো হলে কি হবে, এটা ঘূর্ণন প্রতিক্রিয়াটা বন্ধ করে দিবে, ঠিক আছে। তো তাহলে তাহলে এটা স্টেবল হয়ে যাবে, মানে ইকুইলিব্রিয়ামে থাকবে। তো এই যে বলছে, সো এই যে আর আর যদি জিরো হয় তাহলে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জিরো, দ্যাট মিনস কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান জিরো। এখন যেহেতু দুইটা স্কোয়ার কোয়ান্টিটি জিরো, তার মানে কি এক্সও জিরো ওয়াইও জিরো। আবার মোমেন্ট হইতে হবে জিরো, তার মানে কি জিও জিরো। তাহলে এটাই হচ্ছে জেনারেল কন্ডিশন, মানে এক্স অক্ষ বরাবর উপাংশগুলো যোগফল শূন্য, ওয়াই অক্ষ বরাবর উপাংশগুলো যোগফল শূন্য, আর মোমেন্ট হবে শূন্য। তো এই যদি কন্ডিশন মান্য করে এটাই হচ্ছে জেনারেল। এখানে এত বেশি কিছু লিখতে হবে না, তো এই যে এই পর্যন্ত লিখতে হবে। আর এখানে একটু কথাই লিখছে যে algebraic sum of resolved parts of the coplanar forces in any two perpendicular direction। মানে এই এক্স আর ওয়াই মানে কি, একটা এক্স অক্ষ বরাবর আর একটা ওয়াই অক্ষ বরাবর। এখন এক্স অক্ষ বরাবরটা আমি একটু অন্যদিকে ঘুরেও নিতে পারতাম, এই জন্য বলছে এনি টু পারপেন্ডিকুলার ডিরেকশন, ঠিক আছে। ডিরেকশনে যদি ভ্যানিশ হয় এবং মোমেন্টটাও যদি ভ্যানিশ হয় তাহলে হচ্ছে আমরা ওটাকে ইকুইলিব্রিয়াম বলতে পারি। এটাও বোঝা গেছে? কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা কথা না বললে আমি ধরে নিব যে কারো কোনো সমস্যা নেই, পরেরটাই চলে যাচ্ছে। এরপর একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ রেজাল্টেন্ট অফ দ্য সিস্টেম। ইকুয়েশন অফ রেজাল্টেন্ট মানে রেজাল্টেন্ট কি আর, ওই আর এর একটা ইকুয়েশন বের করতে বলছে। আর যে ডিরেকশন বরাবর আছে, তো এটা ইকুয়েশন কি একটা স্ট্রেট লাইন হবে বোঝাই যাচ্ছে। এই স্ট্রেট লাইনটাই বের করব, তো কিভাবে। তো এখন এটা হচ্ছে আমরা মোমেন্টের মাধ্যমে করব, ঠিক আছে। তো ধরলাম ওই যে রেজাল্টেন্ট, এই ধরলাম এই হচ্ছে আমার রেজাল্টেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে আর, এই আর এর উপরে যে কোনো একটা বিন্দু, আমরা সরলরেখার ইকুয়েশন বের করার সময় কি করি, ওই সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু নিই, সেই বিন্দু ধরলাম এইচ কমা কে, ঠিক আছে। যদি বিন্দুটা এইচ কমা কে হয়, এখন ধরলাম এখানে তো অনেকগুলো ফোর্স থাকবে, তো আমরা তো সবগুলোর ই করে ফেলছি, এক্স অক্ষ বরাবর সাম করে পাইছি ক্যাপিটাল এক্স, ওয়াই অক্ষ বরাবর যোগ বিয়োগ করে পাইছি ক্যাপিটাল ওয়াই। তো আমরা এই দুইটা নিয়ে কাজ করলে হবে। এখন এখানে অলরেডি একটা মোমেন্ট আছে, ঠিক আছে, কারণ এটা সাম্যাবস্থায় আছে কিনা সেটা বলেন। সো যেটা হচ্ছে আমার নন জিরো, ঠিক আছে, বা জিরো হতে পারে, আমরা হচ্ছে ওভারঅল এটাকে নন জিরো ধরে চিন্তা করতেছি। তো এখন এই বিন্দুর সাপেক্ষে আমরা একটা মোমেন্ট নিব, ঠিক আছে। এখন নরমালি ও এর সাপেক্ষে মোমেন্ট নিলে হয় জি, ঠিক আছে। এখন এই বিন্দুর সাপেক্ষে আমরা এই ফোর্সটার মোমেন্ট নিব, ঠিক আছে, এবং এই জি এরও মোমেন্ট নিব, ঠিক আছে। এখন ওভারঅল মোমেন্ট হবে শূন্য, ঠিক আছে, কারণ এখানে জি একটা মোমেন্ট আছে, বাকি দুইটা কি হবে, জি এর একটা অপোজিট মোমেন্ট তৈরি হবে, তো সবগুলো যোগ করলে হয়ে যাবে শূন্য, ঠিক আছে। এখন ওই জিনিসটা আমরা অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে। এখন যেমন ব্যাপারটা হচ্ছে কিরকম যে, যেমন আমাদের 2 + 3 যোগ করলে কত হয় 5, তাই না। তাহলে হচ্ছে আমরা কি করলাম, তাহলে চিন্তা করলাম যে এই যে 5 - 2 - 3 = 0, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, মানে এই দুইটা যোগ করে একটা মোমেন্ট হয়। তাহলে আমরা এটা নিচ্ছি আর কি, মোমেন্ট তিনটা যোগ করলে অ্যালজেব্রিক সামেশনটা হবে শূন্য। আমরা নিচ্ছি কিন্তু এখন ও থেকে না, কিউ থেকে, ঠিক আছে, উল্টা দিক থেকে। তো এখন তাহলে কি হচ্ছে, এখন যদি এইচ কে একটা বিন্দু হয়, ঠিক আছে, মানে কিউ একটা বিন্দু হয়, কিউ বিন্দু থেকে আমরা একটু মুছে দেই। এই যে কিউ বিন্দু থেকে আমি হচ্ছে এই ওয়াই এটার মোমেন্ট নিচ্ছি, এটার মোমেন্ট তাহলে কি হবে, সো ওয়াই ওয়াই বরাবর কি যদি লম্ব দূরত্ব নেই, এটা হবে লম্ব দূরত্ব, তাহলে এই দূরত্বটা কত হবে, এইচ হবে না, বলা যায়। এই বরাবর কি এইচ, এই বরাবর হচ্ছে কি বলা যায়, হ্যাঁ বলা যায়। বলা যায়। এবং যদি আমি সার্কেল আঁকি, সার্কেল এটা কোন কোন বরাবর আছে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, তাহলে হবে মাইনাস এইচ ইন্টু ক্যাপিটাল ওয়াই, ঠিক আছে। আবার যদি আমি কিউ বিন্দু থেকে যদি আমি এই এক্স বলের উপর দূরত্ব নিতে চাই, তো এক্স বলের উপর দূরত্ব কি হবে,
এই যে এক্স বল তো দূরত্ব এইটুকু, মানে এই হচ্ছে আমার এক্স বল, তাই তো? তাহলে হচ্ছে আমার এক্স ইন্টু এইচ। দূরত্ব কত, কে, তাই না? এটা হবে প্লাস, কারণ কি এই যে সার্কেলারটা কি অ্যান্টি ক্লকওয়াইজ আছে। আর জি মোমেন্ট কি অলরেডি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে প্লাস জি ইকুয়াল টু জিরো, সবগুলো সাম করলে জিরো। আসলে এই দুইটা যোগ করলে জি পাওয়া যায়, ঠিক আছে, মানে ওভারঅল আর কি। যখন ও থেকে নিব, তো খেয়াল করো ও থেকে নিলে কিন্তু এটাই হয়ে যাবে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হয়ে যাবে ক্লকওয়াইজ, ঠিক আছে। তো মানে ব্যাপারটা একটু ডিপলি চিন্তা করলে বোঝা যায়। আর জি থেকে নিলে ব্যাপারটা হয়ে যাচ্ছে উল্টা, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এখন তাহলে এই যে এই জিনিসটাই আসছে, ঠিক আছে। এখন এটা সমান যদি জিরো ধরি, এখন এখানে এইচ কে, এই এইচ কে এর জায়গায় স্মল এক্স আর স্মল ওয়াই তে মানে রিপ্লেস করে দিলে এটি হচ্ছে আমার ইকুয়েশন চলে আসবে। কারণ এইচ কেটা কি, এইচ কেটা হচ্ছে আমার মানে রেজাল্টেন্টের উপর যে কোনো বিন্দু, তো যে কোনো বিন্দুকে আমি স্মল এক্স স্মল ওয়াই চিন্তা করলাম, তো এখন এইচ কে দিয়ে না করে সরাসরি স্মল এক্স স্মল ওয়াই দিয়ে করলেও হবে, সমস্যা নেই, একই জিনিস, ওইটা আরো ভালো, ঠিক আছে। তো ডিরেক্ট তখন চলে আসবে, সমস্যা নেই কোনো। তাহলে এটাও বোঝা গেছে আশা করি, এখানে না বোঝার মতো আমি কিছুই দেখি না, ঠিক আছে। খুবই সহজ একটা থিওরাম, এবং বেশি একটা মুখস্থ না, এখানে লেখালেখি বেশি জিনিসপত্র ওগুলো নিজের মতো লিখলেই হবে, ঠিক আছে। মেইন হচ্ছে কঙ্কালটা ঠিক থাকলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমি পরেরটা চলে যাই। তাহলে ইকুয়েশন কি বুঝলাম, ইকুয়েশনটা হবে জি প্লাস কে এইচ এক্স মাইনাস কে কে ওয়াই, এরকম, তাই না? নাকি উল্টা লিখলাম? না, এক্স ওয়াই ওয়াই এক্স, আচ্ছা এইচ কে কে রিপ্লেস করে দিচ্ছি, জি প্লাস, তো এটা এরকম আসে, ঠিক আছে। আচ্ছা, তো গেল। তো এখন আমরা কিছু এক্সাম্পল দেখবো আর কি, ঠিক আছে। এক্সাম্পল হচ্ছে আমি মোস্ট ইম্পর্টেন্ট তিনটা এক্সাম্পল সিলেক্ট করছি। তো এখানে যেটা বলা আছে যে এখানে একটা ইউনিফর্ম রড আছে, ঠিক আছে। সো ইউনিফর্ম রড, এই কথাটা আমরা মাঝে মাঝে দেখবো। সো ইউনিফর্ম, তো ইউনিফর্ম হইলে সুবিধাটা কি? সুবিধার কিছুই না, এটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, তো যখন একটা রড ইউনিফর্ম হবে তার সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে মাঝখানে, ঠিক আছে। এটি আর কিছুই না, এই তথ্যটাই দেওয়ার জন্যই বলে দিচ্ছি ইউনিফর্ম রড, ঠিক আছে, আর কোনো কিছু না। এখন এরপরে বলছে কি, আচ্ছা আমি একটু মুছে দিই, এই ইউনিফর্ম রড অফ লেন্থ টুয়াইজেল, তাহলে টুয়াইজেল লেন্থের একটা ইউনিফর্ম রড আছে, আর রেস্ট উইথ ইটস লোয়ার এন্ড, ঠিক আছে। আচ্ছা, রেস্ট মানে এখানে হচ্ছে স্থির অবস্থায় আছে, ঠিক আছে, তার লোয়ার এন্ড দ্বারা ইন এ কন্টাক্ট উইথ এ স্মুথ ভার্টিক্যাল পাথ। আচ্ছা, তো তার আগে তাহলে প্রথমে আমি যেটা করবো চিত্র রাখার চেষ্টা করব। তো এই হচ্ছে ধরলাম ওয়াল, এই হচ্ছে ধরলাম ফ্লোর, ঠিক আছে। এখন তাহলে একটা মানে টুয়াইস এর লেন্থের যদি একটা ইয়া হয়, একটা কি বলে রড হয়, তো এই রডটাকে ধরলাম এবি, এটার লেন্থ হচ্ছে টুয়াইস এল। তাহলে এটার মাঝখানে যে বিন্দুটা, ঠিক আছে, সেটা হচ্ছে কি আমার সেন্টার অফ গ্র্যাভিটি, আমি শুধু জি দিলাম। এখন এইখানে একটা কোণার মধ্যে এটা কি বলে ঠেলা দিয়ে রাখছি, এখন যদি আমি ছেড়ে দিই এটা কিন্তু পড়ে যাবে নিচের দিকে, ঠিক আছে। তো এই জন্য আমরা কি করছি, ও সরি, এই হচ্ছে আমার রড এবি, ঠিক আছে। তো আমরা যেটা করছি যে এখানে কোন একটা বিন্দু থেকে 1 মিনিট, ওকে। সো আমরা এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আচ্ছা, সো এটা হচ্ছে লোয়ার এন্ড দ্বারা এখানে রেস্ট করা আছে, এখানে হচ্ছে আটকানো আছে। আর এখন এটা তো পড়ে যাবে, তাহলে আমি কি করবো, একটা সুতা দিয়ে বেঁধে দিব, ঠিক আছে। কন্ট্যাক্ট, আচ্ছা এখানে টাইপ করতে একটু ভুল আসছে, ঠিক আছে, মানে লাইনটা হয়নি। কন্ট্যাক্ট উইথ সাপোর্টেড বাই স্ট্রিং অফ লেন্থ এ, মানে এটার আরেকটা ইন্ট, দা আদার ইট ইস হবে না, দা আদার ইন্ট হবে
ইজ কন্টাক্ট উইথ সাপোর্ট বাই স্ট্রিং অফ লেন্থ এ, মানে এখান থেকে এটা এটা হচ্ছে আমার ধরলাম মধ্যবিন্দু, এটা হচ্ছে আমার সেন্টার অফ গ্র্যাভিটি, যেহেতু ইউনিফর্ম রড। এখান থেকে একটা সুতা দিয়ে, সুতা হচ্ছে এটা, সেই সুতার দৈর্ঘ্য হচ্ছে এ বলা আছে, ঠিক আছে, এবং সেটা কত দূরে, ডিস্টেন্স বি, তাহলে এই দূরত্ব হচ্ছে কিন্তু বি, ঠিক আছে, তো এইটুকু বলা আছে, ঠিক আছে। এখন বলছে যে এটার এই যে সুতাটার ইনক্লাইনেশন এটা থিটা হয়, তাহলে কজ থিটা সমান এরকম করতে হবে। এখন এটা কেমনে প্রমাণ করা যায় সেটা একটু দেখতে হবে, ঠিক আছে। এখন যদি চিন্তা করি যে এই যে সুতা কি একটা টান অনুভব করবে এইদিকে, ঠিক আছে, একটা টেনশন থাকবে, সুতার টেনশন হচ্ছে ধরলাম টি, ঠিক আছে। এখন যে তীর আছে, ঠিক আছে, সো তাহলে এই উল্টা দিকে আরেকটা ফোর্স কাজ করতেছে, ঠিক আছে। এখন এই উল্টা দিক ফোর্সটা আবার আমরা এই ওয়াই অক্ষ বরাবর আর এক্স অক্ষ বরাবর দুইটা পার্টে ভাগ করতে পারি, ঠিক আছে। এখন ভাগ করে যে এই বিন্দুতে রাখতে হবে, ব্যাপারটা এরকম না, এটাকে আমরা একটু সরাই নিই, ঠিক আছে। তো সরাই নিলে যেটা হবে আসলে, ঠিক আছে, সরাই নিলে আমরা এটার নিচ বরাবর যে বিন্দুটা আছে এই বিন্দুতে নিয়ে আসলাম, ঠিক আছে। এই বিন্দুতে নিয়ে আসলে তাহলে এই যে একটা হরিজন্টাল ফোর্স হবে সেটা হচ্ছে আর, আর ভার্টিক্যাল যে ফোর্সটা হবে সেটাকে আমরা বলছি ডাব্লিউ। তো ডাব্লিউ কেন বললাম, কারণ লম্বভাবে যেটা ক্রিয়া করবে সেটাই তো ওজন, কারণ এই বাঁকা বরাবর তো আর জি কাজ করে না, জি কাজ করে শুধু লম্ব বরাবর, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এখন চিত্রটা আসলে পারফেক্ট হয় নাই, ঠিক আছে। আসলে যেটা ঘটবে সেটা হচ্ছে যে এটাকে বর্ধিত করলে এটা এই বিন্দুতে মিলিত হয়ে যায় আসলে, ঠিক আছে। এটা আসলে হয় নাই পুরোপুরি, আচ্ছা তারপর আমি ঠিক করে দিচ্ছি। এই যে so এইটুকু হচ্ছে আমার বি, আর এইটুকু হচ্ছে আমার এ, আর এই বিন্দুটার নাম আমি কি দিব, ধরলাম এই বিন্দুটার নাম দিলাম এম, ঠিক আছে। এই দিকে হচ্ছে আমার আর, আর নিচের দিকে হচ্ছে কি ওয়েট ডাব্লিউ, ঠিক আছে। তো এই হচ্ছে আমার চিত্রটা হবে, ঠিক আছে। এখানে এটা চাইলে যোগ করে দেওয়া যেতে পারে, ঠিক আছে। তো আমরা দেখি বইতে চিত্রটা একটু দেখে আসি। তো এটা হচ্ছে 14 নাকি 16, ওই চিত্রটা আমরা একটু কেটে নিয়ে আসি, ওই চিত্রটা ভালো। এই যে 14, আমরা এই ম্যাথটা আসলে করতেছিলাম, ঠিক আছে, সেটাকে আমরা একটু কেটে নিয়ে আসি এখানে। ওকে, সো আশা করি বুঝা যাচ্ছে এখন। সো এই জিনিসটাকে এখানে জাস্ট, এটা যদি টি হয় তাহলে উল্টা দিকে একটা টি কাজ করবে, সেটার আবার দুইটা উপাংশ। তো রাইট সাইডেরটার নাম দিচ্ছে আর, আর নিচেরটার নাম দিচ্ছে ডাব্লিউ, ঠিক আছে। তো নিচেরটার নাম ডাব্লিউ দেওয়ার কারণ হচ্ছে কি, কারণ গ্র্যাভিটি যেহেতু উলম্ব বরাবর কাজ করে তাহলে ওটি ওজন হবে, ঠিক আছে। তো এটা বোঝা গেল, ঠিক আছে। তো এখন এখন হচ্ছে প্রমাণ করতে হবে যে কজ স্কয়ার থিটা সমান এই জিনিসটা, এটা প্রমাণ করতে হবে। এখন এটা প্রমাণ করার জন্য আমি বলি, সবাই কি আছে নাকি সবাই আছে? হ্যাঁ আছি। আচ্ছা, এখন এই যে থিটা, তো আমার এটা তো 90 ডিগ্রি, তাই না, এটা তো সমকোণ, তার হরিজন্টাল যেহেতু। এখন আমার হচ্ছে থিটা দিয়ে যে ইয়াটা আছে সেটাকে আগে যাইতে হবে। থিটা দিয়ে কোন সমকোণী ত্রিভুজটা হয়, এখন থিটা দিয়ে সমকোণী ত্রিভুজ হয় এটা, এইটুকু, 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 এই সমকোণী ত্রিভুজটা। এখন যেহেতু কজ স্কয়ার থিটা, ঠিক আছে, তো আমাকে কস থিটা বা সামথিং কিছু একটা নিতে গেলে আমাকে, যদি কস থিটাও নিতে যাই তো আমাকে হচ্ছে তাহলে এই যে এই অতিভুজটা লাগবে, আর হচ্ছে কি লাগবে, এই ভূমিটা লাগবে, ঠিক আছে। তো তাহলে আমাদের প্রাথমিক টার্গেট হচ্ছে যে এই এলটা বের করা, ঠিক আছে? তো তাহলে কস থিটা যদি নিতে চাই আমার কিন্তু এই লম্বটা দরকার আছে, মানে অতিভুজটা দরকার আছে, আর হচ্ছে কি এই ভূমিটা দরকার আছে, ভূমিটা কি এল,
এইটুকুর দরকার আছে। এখন তারপরে দেখি যে এলটা বের করতে গেলে কি কি লাগে আমার। ঠিক আছে, এখন এলটা কোন সমকোণী ত্রিভুজ, তার মানে cos থিটা বের করতে গেলে কি এল লাগবে। এইভাবে আমি একটু নোট করে ফেলি, এল লাগবে সহজে বোঝার জন্য। এখন এল দিয়ে কোন সমকোণী ত্রিভুজটা হয় সেটা একটু দেখি। তো এল বের করতে চাইলে আমরা হচ্ছে যেটা করতে পারি, এইটা আর এটা নিতে পারি। ঠিক আছে, এই দুইটা নিতে পারি, এই দুইটা এবং এই যে একটা কোণ আছে সেটা, তো আমি ত্রিকোণমিতি দিয়ে একটা জানলা আরেকটা বের করতে পারবো। কিন্তু এখন কথা হচ্ছে যে আমি এল তো জানি না, এটাও কিন্তু জানি না। ঠিক আছে, এই এওটাও কিন্তু জানি না। ঠিক আছে, এখন এওটা তাহলে বের করি, তার মানে কি এ ও লাগবে। আচ্ছা, এইটুকু বুঝলাম, তাহলে এওটা লাগবে। এখন এও বের করতে গেলে কি করতে হবে আমরা একটু দেখি। এও হচ্ছে এইটুকু। তো এও বের করতে গেলে এও দিয়ে কোন সমকোণী ত্রিভুজটা আছে, এটা আছে, এটা আছে। এখন এই সমকোণী ত্রিভুজে আমি এওটা বের করব। এখন এইটুকু এই অতিভুজটা কি জানা আছে? এই যে অতিভুজটা হাফ অফ দ্য লেন্থ। হাফ অফ দ্য লেন্থ এল জানা আছে, এবং আলফা যেহেতু আমার একটা ইয়া, তো আমরা বের করতে পারবো। ঠিক আছে, সম্ভব। সো তার মানে আমরা বুঝতেছি যে তাহলে আমাদের এই ট্রায়াঙ্গেলটা নিয়ে আগে কাজ করতে হবে। ঠিক আছে, ওকে, সো আমরা বুঝলাম। সো এখন হচ্ছে আমরা মানে ফর্মাল প্রুফটা শুরু করি আর কি। ঠিক আছে, তো এখন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই যে আলফা অ্যাঙ্গেলটা ধরে নিছি, আলফা অ্যাঙ্গেল কিন্তু কোথাও বলা নাই এই অ্যাঙ্গেলটা কত হবে। ঠিক আছে, ওই আলফা অ্যাঙ্গেলকে রিমুভ করার জন্য কিন্তু আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা আমরা পরে করব। ঠিক আছে, তো আগে কাজটা শুরু করি, তাহলে আমরা এওটাকে বের করি, এলটা বের করি, তারপরে cos থিটা বের করি। ঠিক আছে, এখন আমরা কাজ শুরুর জন্য আমরা পরের পেজে চলে যাই। তো পরের পেজে আমরা পেজ লাগবে কয়েকটা। এখানে প্রথমেই আমি হচ্ছে লিখতে পারি এজি সমান বিজি সমান এল। এটা কেন বললাম, কারণ এ থেকে বি পর্যন্ত এটা হচ্ছে টুয়াইস এর লেন্থ। তাহলে জি হচ্ছে মধ্যবিন্দু মানে সেন্টার অফ গ্র্যাভিটি, তাহলে এজি এবং বিজি দুইটাই কিন্তু এল। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারলাম। এখন বাকিগুলো কিন্তু দেওয়া আছে, এ এম হচ্ছে বি, এটা দেওয়াই আছে। আবার এল এম, এল এম হচ্ছে এ মানে সুতার দৈর্ঘ্য, এটাও দেওয়া আছে। তো আর অ্যাঙ্গেল থিটা এটা দেওয়া আছে, বাট আলফাটা দেওয়া নেই, তাহলে আলফাটাও ধরতে হবে। ঠিক আছে, তো তারপর আমরা বাকি তথ্যগুলো লিখতে পারি। তো আমরা লিখলাম যে এই যে এল এম, এল এম হচ্ছে কি এ, তারপর হচ্ছে এ এম, এ এম হচ্ছে বি, আর কি কিছু লেখা যায়, আর আর হচ্ছে অ্যাঙ্গেল এ এল এম সমান থিটা। এগুলো সব গিভেন, মানে এই প্রথম লাইন পুরাটাই দেওয়া ছিল। ঠিক আছে, আমি কিছু করিনি। এখন তাহলে এখন আমরা যেটা করব, এই যে ও এ এম, ঠিক আছে, এই যে অ্যাঙ্গেলটা যেটা আলফা দেখা যাচ্ছে ও এ এম, এটা আমরা লিখলাম লেট অ্যাঙ্গেল ও এ এম, এটা হচ্ছে আলফা। এটা আমরা ধরে নিলাম আর কি আমাদের মতো করে। তো তাহলে এখন আমাদের দেখো, তাহলে আমাদের বের করতে হবে কি, আমরা বলছিলাম যে এই যে এওটা বের করতে হবে, এবং সেটা যেই ত্রিভুজে আছে সেটার অতিভুজের মান কিন্তু আমাদের জানা আছে, এজি কিন্তু জানা আছে। তাহলে আমি কি ট্যান নিব নাকি সাইন নিব নাকি কজ নিব, কোনটা নিব? সাইন নিলে ভালো হয় না? না, তো ভূমি আছে, ভূমি আর না না, অতিভুজের সম্পর্ক না, কজ কজ নিতে নিতে হবে। হবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে কজ আলফা সমান কি আসে, এও বাই এজি। তার মানে এও সমান বলা যায় এজি মানে কি এল, তাহলে এল কজ আলফা। এইটুকু আমরা বুঝে গেলাম আর কি। ঠিক আছে, এল কজ আলফা। এখন এওটা কিন্তু পেয়ে গেছি, যদিও আলফার আন্ডার আছে, আলফাটাকে পরে রিমুভ করবো সাইন সূত্র দিয়ে। ঠিক আছে, ওটা পরে, কারণ অ্যাঙ্গেল রিমুভ করার নিয়ম হচ্ছে সাইন সূত্র অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তো গেল। তো এখন তাহলে এটুকু আমরা একটু মুছতে পারি। এখন এও আমাদের কাছে আছে। তারপর এখন এখন আমি বের করতে চাই এল এম, মানে এল, এও থেকে এল, আমার এই বাহুটা। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ আছে যেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা।
তাহলে এখন আমি কোন অনুপাত নিব? sin cos tan এর মধ্যে কোনটা নিব? tan হ্যাঁ tan নিলেই হয়। tan নিলে আসবে লম্ব বাই ভূমি। তো তাহলে tan থিটা সমান লম্ব কত? অ্যাঙ্গেলের অপোজিট লম্ব হচ্ছে তাহলে AO, আর ভূমি কত? AL। তাহলে দ্যাট মিন্স AL সমান AO cot থিটা, এরকম আসে। তো AO মানে কি? L cos আলফা cot থিটা। তো এটা কিন্তু আমার কার মান? AL এর মান। এল এর মানটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে এল এর মানটা আমাদের গিভেন যত প্যারামিটার আছে ওগুলোর সাপেক্ষে পাইনি। আমাদের এল গিভেন, থিটা গিভেন, বাট আলফা কিন্তু গিভেন না। ঠিক আছে? Okay. তো এখন আমাদের কাজ হচ্ছে আলফা রিমুভ করা, ঠিক আছে। তো আলফা রিমুভ করব। এখন আলফা রিমুভ করার জন্য তো আমরা হচ্ছে মানে এমন একটা ত্রিভুজ চুজ করব যেখান থেকে আমরা মোটামুটি মানে যে কোনো একটা ত্রিভুজ নিলেই হবে। এখন দেখি কোন ত্রিভুজটা নিলে বেটার। এখন আমরা যদি যেহেতু সাইন সূত্র অ্যাপ্লাই করব, আমরা জানি অ্যাঙ্গেল রিমুভ করার জন্য সাইন সূত্র অ্যাপ্লাই করি। সাইন সূত্রতে এই যে এরকম যে সাইন এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি। তো আমরা তো দুইটা নিব, তাহলে এ বাই সাইন এ, বি বাই সাইন বি। তার মানে আমি কিন্তু একটা অ্যাঙ্গেলকে রিমুভ করবো, তার মানে দুইটা বাহুর মান জানতে হবে, ঠিক আছে। দুইটা বাহুর মান জানতে হবে। এখন দুইটা বাহু আছে জানা আছে এরকম একটা ট্রায়াঙ্গেল খুঁজে বের করতে হবে, মানে একদম পিওর জানা আছে। দুইটা বাহু পিওর জানা আছে এরকম ইয়া হচ্ছে যে এই বাহুটা আর এই বাহুটা, এটাই না? এই ত্রিভুজটা নিলেই হচ্ছে না? এই ত্রিভুজে দুইটা বাহু কি পিওর জানা আছে, রাইট? হ্যাঁ হ্যাঁ এখন কথা হচ্ছে যে পিওর জানা আছে বাট অ্যাঙ্গেল অ্যাঙ্গেল কিন্তু একটা জানা আছে। এখন এই অ্যাঙ্গেলটা কত? 90 মাইনাস 90 আলফা। মাইনাস আলফা বলা যায়। হয়ে গেছে, কাজ হয়ে গেছে। তাহলে এই যে আলফার একটা রাশি পাইছি না, কাজ হয়ে গেছে। এখন আমরা দেখি তাহলে হচ্ছে আমাদের বাই সাইন রুল। সাইন রুল থেকে আমরা জানি এ বাই এ এর বিপরীত অ্যাঙ্গেল। এই যে এ এর বিপরীত অ্যাঙ্গেল কত? সাইন 90 মাইনাস আলফা। বি বাই এই যে বি, বি হচ্ছে এম, এম এর বিপরীত অ্যাঙ্গেল কি? থিটা। তাহলে সাইন থিটা। তাহলে এখন আমার দরকার কি? কার মান? আলফার মান বের করা। আচ্ছা তাহলে হচ্ছে এ বাই কজ আলফা সমান কি? বি বাই সাইন আলফা। আমার তো দরকার কজ আলফার মান বের করা। তাহলে কজ আলফা সমান কি আসবে? এ বাই বি সাইন আলফা। এই তো পেয়ে গেলাম। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ করতেছি, কি তো আমি হচ্ছে নিজের মতো করতেছি আসলে, ঠিক আছে। এখন তাহলে এল এর মানটা বের করতে হবে। তাহলে এল এর মানটা কত হবে? এল সমান হবে এল কজ আলফা কট থিটা। এল কজ আলফা কট থিটা। এল কজ আলফা কত? এ বাই বি সাইন আলফা, সরি এখানে আলফা না তো, থিটা, সাইন থিটা। আলফা আসবে এখানে, থিটা কট থিটা। তাহলে এ এল বাই বি সাইন থিটা কস থিটা বাই সাইন থিটা। তাহলে এল এর মান আমরা পাচ্ছি এ এল বাই বি কস থিটা। এটা কিন্তু একদম ফাইনাল ভ্যালু। যেমন এখানে এ বি এল থিটা এই সবগুলো কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া আছে, আমি কিন্তু এক্সট্রা কিছু ইউজ করি না। তো তার মানে আমরা এল টা রেডি, ঠিক আছে। এখন এল টা রেডি, সো এটুকু করলে আমার মোটামুটি প্রুফটা শেষ পর্যায়ে, ঠিক আছে। এখন ফাইনালি এল টা আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এখন এই থিটা দিয়ে কজের একটা রাশি আনতে হবে, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে যে তাহলে কজের কোন রাশিটা আনতে, ঠিক আছে। আচ্ছা সো আমরা পড়ছিলাম না একটা কোসাইন সূত্র, মনে আছে? বাই কোসাইন রুল। আমরা সাইন রুল পড়ছি, কোসাইন রুল কিন্তু পড়ছি। এই যে cos a সমান কি? বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইড বাই 2bc, মনে আছে? হ্যাঁ ইন্টারে ছিল। ইন্টারে ছিল, আচ্ছা। তো আব্দুর রহমানের বইতে এইভাবে করা নেই, ঠিক। আমি হচ্ছে একদম ইন্টারের বেসিকের মতো করে পড়তেছি আর কি, এটাই ভালো লাগবে আর কি। এখন তাহলে আমি নিব cos থিটা, ঠিক আছে। তাহলে cos থিটা নিলে কি হবে? মানে থিটাটা হচ্ছে আমার এ, তাই না?
তাহলে নিয়মটা কি, থিটা এর পাশের দুইটা বাহুকে স্কয়ার করতে হবে। তাহলে পাশের দুইটা বাহু কি এএল আর কি এলএম, তাহলে এএল স্কয়ার প্লাস কি এলএম স্কয়ার মাইনাস কি বিপরীত বাহুটা বিয়োগ, তো বিপরীত বাহু কত এএম স্কয়ার বাই 2 ইনটু এই যে এএল ইনটু এলএম, এএল ইনটু এলএম, এটাই কিন্তু সূত্র। ঠিক আছে, তো তাহলে cos থিটা সমান এএল তো আমরা পেয়ে গেছি, এএল মানে কি এএল বাই বি cos থিটা তার হোল স্কয়ার প্লাস এলএম কত এলএম হচ্ছে কি এ প্লাস এ স্কয়ার মাইনাস এএম কত এএম হচ্ছে বি 2 ইনটু এএল ইনটু এলএম। তো এএল ইনটু এলএম যদি করি আমরা তাহলে হবে এ স্কয়ার এল বাই বি cos থিটা। তো এখন যদি আমরা একটু সিম্পলিফাই করি, তো সিম্পলিফাই করলে কি আসে, বি স্কয়ার সমান আমরা হচ্ছে সবগুলোকে ওই পাশে পাঠাই দিই, বি স্কয়ারকে এই পাশে নিয়ে আসি, তাহলে যেটা হবে বি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস এ স্কয়ার এল স্কয়ার বাই বি স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস 2a স্কয়ার এল বাই বি cos স্কয়ার থিটা, দুইটা করে cos স্কয়ার হয়ে গেল। এখন তারপর আমরা যেটা করতে পারি এখানে, তারপর আমরা যেটা লিখতে পারি বি স্কয়ার মাইনাস এ স্কয়ার এরকম। সো এরপরে এখান থেকে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বানাই, এটাকে এটা মাইনাস দিয়ে, আচ্ছা মাইনাস দিয়ে গুণ করার দরকার নেই, তো cos স্কয়ার এর সমান একবারে লিখে দিলাম। ঠিক আছে, এটা কেমনে আসে এটা করে নিও আর জাস্ট আর এক লাইন আর ক্যালকুলেশন, মানে cos স্কয়ারটা কমন নিলেই হবে, মানে ভাগ করে দিতে হবে আর এ স্কয়ার ওয়াইস বি মাইনাস এ। ঠিক আছে, তো তাহলে এটা কিন্তু খুব কঠিন একটা থিওরেম না। ঠিক আছে, এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু ইন কোর্সে আসছিল। তাহলে এখানে আমাদের ইয়াটা কি, যে থিটা নিয়ে কাজ করতে চাইলে যেহেতু কজ আছে তাহলে ভূমি এলটা লাগবে, এল বের করতে গেলে এও লাগবে। ঠিক আছে, এখন এওটা বের করি, এওটা বের করতে গেলে কি এই ত্রিভুজে কজ আলফা নিতে হবে, তো কজ আলফা নিলাম, তারপরে এওটা থেকে এলটা আনলাম। এখন আলফাকে রিমুভ করতে গেলে কি এমন একটা ত্রিভুজ ফাইন্ড করবো যেটাতে দুইটা বাহুর মান জানা আছে, তাহলে এই যে যে ত্রিভুজটা মার্ক করা আছে, তারপরে সাইন সূত্র প্রয়োগ করে কজ আলফার মান বের করে বসিয়ে দিলাম। ঠিক আছে, তো তারপরে কি করলাম, একটা কোসাইন রুল নিলাম, ওই যে যে ত্রিভুজটা আমরা কজ আলফা আনতে চাই, কজ থিটা আনতে চাই, তো কোসাইন রুল থেকে কিন্তু প্রমাণটা হয়ে গেল। ঠিক আছে, কজ স্কয়ার মানটা চলে আসবে। এখন কারো কোনো কোশ্চেন আছে? নো। সো এরপরে যেমন এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা আরেকটা কই গেল তাহলে, এটা কত করলাম, প্রবলেম 1, প্রবলেম 2 কই, প্রবলেম 2 মানে উপরে চলে গেছে, এই যে প্রবলেম। সো এই প্রবলেমটা এটাও ইন কোর্সে আসছিল। ঠিক আছে, বাট এটা অত ইম্পর্টেন্ট না, কিন্তু ইন কোর্সে যেহেতু আসছে আবার রিপিট হয়ে যেতে পারে, এই জন্য ইম্পর্টেন্ট। এখন এখানে বলছে টু ইউনিফর্ম রডস এ বি এন্ড এসি অফ ইকুয়াল লেন্থ আর ফ্রিলি জয়েন্ট এট এ। তো আমি চিত্রটা একটু নিয়ে আসি, কারণ এটা আমার একটু ট্যাবের সফটওয়্যার ইনস্টল করা হয়নি, তো অনেকদিন পরে ক্লাস নিলাম, সমস্যা করছে, ল্যাপটপটা রিস্টার্ট দেওয়া হয়েছে। এই তো এই হচ্ছে আমার ফিগারটা নিয়ে আসলাম, এখন বাকি কাজ দেখছি। তো এখানে বলছে যে একটা এবি এবং এসি দুইটা রড আছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার রড হচ্ছে এবি, এই পাশেই আমি আঁকি, এই হচ্ছে আমার এসি। দুইটা রড তাদের এখানে জয়েন করে দেয়, একটা স্ক্রু দিয়ে জয়েন করা আছে যাতে তারা মুভ করতে পারে। ঠিক আছে, এই কেচির মধ্যে যেরকম একটা স্ক্রু থাকে না, কেচিটা নাড়ানো যায় ওরকম।
তারপরে কি করছে, এদিকে একটা পাতলা সুতা দিয়ে জয়েন করে দিছে, জয়েন করে এইখান থেকে আবার ঝুলাই দিছে আর কি। ঠিক আছে, তাহলে এখান থেকে ঝুলাই দিলে কি হবে, এই সুতাটা টান টান হয়ে যাবে না, বলা যায়। তার নিচেরটা তো ভারী, তাই না, দুইটাই ভারী, সুতাটা টান টান হয়ে থাকবে, একটা টেনশন অনুভব করবে, বুঝা গেছে? আচ্ছা, আবার একটু বলতো। আবার বলবো, মনে কর যে এই এ বিন্দুটা ধর স্থির, ফিক্সড, ঠিক আছে, এখান থেকে এই হচ্ছে বি, এবি একটা রোড ধরে এরকম একটা অ্যাঙ্গেল করে রাখা আছে, ঠিক আছে, এই বিন্দুটা একদম ফিক্সড, মানে এখান থেকে এটা এইদিক ওইদিক নাড়াচাড়া করতে পারে, ঠিক আছে, আপাতত নাড়াচাড়া করতেছে, কিন্তু কিছুক্ষণ পরে যেটা করা হইলো, একটা সুতা দিয়ে এরকম ঝুলাই দেওয়া হইলো, তাহলে এখন কি সে আর নাড়াচাড়া করবে? না। করবে না। এখন এরপরে আরেকটা ইয়ে আছে, একই এই এবি যতটুকু লম্বা এরকম লম্বা আরেকটা রোড আছে, ওকে। আরেকটা রোড নিলাম, ওইটাকে আবার এটার সাথে সুতা দিয়ে জয়েন দিলাম। এখন আচ্ছা। এখন কি ওটার সাথে এটাও ফিক্সড হয়ে গেল না? হ্যাঁ, ফিক্সড হয়ে গেছে। ফিক্সড হয়ে গেল, So ওইটাই তাহলে এইখানে একটা সুতা দিলাম, তাহলে এখানে একটা টেনশন হবে, টেনশনটা হচ্ছে হুম। ধরলাম টি প্রাইম, আর এই দুইটার মধ্যে একটা টান অনুভব করবে, হুম। সেই টানটা ধরলাম টি, বুঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এখন দেখ, এই যে বাহুটা আর এই যে বাহুটা দুইটা সমান, তাহলে এটা একটা কি ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমবাহু, হয়েছে কি না, না, সমদ্বিবাহু, সমদ্বিবাহু। হ্যাঁ। সমাদিবাহু। এখন বলছে যে ওই অ্যাঙ্গেলটা হচ্ছে টুয়াইস আলফা, মানে এই অ্যাঙ্গেলটা। এখন যদি আচ্ছা। আমি একটা এই অ্যাঙ্গেলকে বাইসেক্ট করি, হুম। তাহলে অ্যাঙ্গেল কত কত করে পড়বে? আলফা আলফা। আলফা আলফা। আর এটা কি 90 হবে না? কারণ সমদ্বিবাহু ত্রিভুজের এই যে মাঝখানে নিলে। অ্যাঙ্গেলকে হ্যাঁ, হ্যাঁ। বাইসেক্ট করলে কি এটা 90 হয়ে যায় না? দুইটা সমকোণী। দুইটা এখন তাহলে দুইটা সমকোণী ত্রিভুজ আছে। তো এটাই হচ্ছে মূল কথা, আর এটা হচ্ছে আমার হরিজন্টাল লাইন, এটা হরিজন্টাল লাইন, এন্ড হরিজন্টাল লাইনের সাথে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এটা আসলে দেওয়া নাই, এটা আমি ধরে নিছি আর কি। এখন দেখ, এই যে প্রত্যেকটা রডের ওজন হচ্ছে 2W, ঠিক আছে, এটা আচ্ছা। বলা আছে। তো মোটামুটি যা যা ইয়ে আছে আমি বলে দিছি। এখন বলছে যে এই যে দুইটা স্ট্রিং এর মাঝখান যে টেনশন টি, যেটা টি ধরলাম, সেটার মান হচ্ছে এটা, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। এখন এগুলো এখানে যত ম্যাথই আছে, জাস্ট যদি কেউ না বোঝে তার মনে রাখতে হবে শুধু যে কোথায় কোথায় মুভমেন্ট নিতে হবে, ঠিক আছে, এটুকু মনে রাখলেই সম্ভব আনসার করা। এখন আমি এই চিত্রটা কেটে দিই, একদম প্রিন্টেড যে চিত্রটা আছে ভালো চিত্রটা, এটা এটা সাইডে থাকবে। এখন আমি দেখি এখানে ঘটনা কি করতেছে। এই যে এ বিন্দু, এই বি বিন্দু, এখানে একটা রড আছে, এসি সমান দৈর্ঘ্যে আরেকটা রড, তাহলে রড দুটাকে আমি লাল কালার করে দিই। এই হচ্ছে একটা রড, এই হচ্ছে আরেকটা রড। রড দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে টুয়াইস আলফা, আর যখন আমি অ্যাঙ্গেলকে বাইসেক্ট করলাম তাহলে আলফা আলফা হয়ে গেল, আর ভূমির সাথে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, দেখাই যাচ্ছে। এখন প্রত্যেকটা রডের ভর হচ্ছে 2W, ওইটা আর কি 2W। এখন তাহলে এই ভরগুলো কোথায় ক্রিয়া করবে? ভর কেন্দ্র, তো ভর কেন্দ্র হুম, কোথায়? মাঝে। মধ্যবিন্দু, ধরলাম ডি হচ্ছে মধ্যে। মধ্যবিন্দু, আর এসি রডের ই হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এখানে একটা 2W ফোর্স ক্রিয়া করতেছে, এখানে একটা 2W ফোর্স ক্রিয়া করতেছে, বুঝা গেছে? ওকে। ওকে, এখন এই এই ডি ফোর্সটা এখানে মানে এল বিন্দুতে ছেদ করে, আর এটা হচ্ছে এম বিন্দুতে ছেদ করে, মানে হরিজন্টাল লাইনে, হুম। ঠিক আছে। আর এই যে টেনশন, এই টেনশনটা সরাসরি উপরের দিকে কাজ করতেছে, যেটা ওভারঅল পুরো সিস্টেমটাকে ধরে রাখছে। আর দুইটা ফোর্সের এই যে মধ্যবর্তী যেটা টেনশন, সেটা হচ্ছে টি। এখন এই যে উলম্ব যে টেনশন, সেই টেনশনকে বর্ধিত করলে এর এন বিন্দুতে ছেদ করে, আর এটা ছোট টি যেটা, ওটাকে বর্ধিত করার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, সো বর্ধিত কেন করছি, যে হরিজন্টালে কেন নিয়ে আসছে, এটা কারণ আছে, মোমেন্ট করার সময় লাগবে আমার, ঠিক আছে। ওকে, সো এখন তো তাহলে আমি এখন মোমেন্ট নেওয়া শুরু করব, ঠিক আছে। তো দেখি এখন, তো মোমেন্ট যখন আমি নিব, ঠিক আছে, তো মোমেন্ট নিতে হবে আহ কোন কোন বিন্দুতে। আচ্ছা, তো তার আগে আমরা একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে টি প্রাইমটা কি ওভারঅল সিস্টেমটাকে ধরে রাখছে না, বলা যায়। এন্ড ওভারঅল সিস্টেমের ওয়েট কত? দুইটা রড আছে, দুইটা রডের ওয়েট কত?
বলা যায় এই লাইনটা? হ্যাঁ বলা যায় তো, কারণ টোটাল ওয়েট, টোটালটা তো টি প্রাইমে। ওকে, তো এখন আমরা কিছু মোমেন্ট নিব। এখন মোমেন্টটা এবি বরাবরও নেওয়া যায়, এসি বরাবরও নেওয়া যায়, ঠিক আছে? তো এবি বরাবর এখন মোমেন্ট গুলা নিব কোন বিন্দুর সাপেক্ষে? এ বিন্দুর সাপেক্ষে। এটা অনেকটা অরিজিনের মতো। এখানে এ বিন্দুর সাপেক্ষে এই এসি বাহুর উপর, মানে এসি রেখার উপর যতগুলো ফোর্স আছে ওইটার ওগুলোর মোমেন্ট নিব, আবার এবি বরাবর যতগুলো ফোর্স আছে সবগুলো মোমেন্ট নিব। এখন মোমেন্ট গুলো সাম করলে হবে শূন্য, কারণ কি এটা একদম স্টেবল অবস্থায় আছে আর কি। কি বলে স্টেবল বলবো না, ইকুইলিব্রিয়ামে আছে আর কি। এখন এসি বরাবর মোমেন্ট নিয়ে নিয়ে আমরা কি পাবো? এখন এসি বরাবর এই যে এসি লাইনের উপর ফোর্স পড়ছে, এরকম ফোর্স কয়টা? এগুলোকে আমি একটু মার্ক করে দিচ্ছি, সবুজ কালারে মার্ক করলাম। এই যে একটা ফোর্স আছে সবুজ কালারের, না এই ফোর্সটা তো পড়েনি, সরি। ফোর্স কোনটা কোনটা আমি কালো কালারে বোল্ড করি। এই ফোর্সটা পড়ছে, ঠিক আছে? আর কি এই ফোর্সটা পড়ছে না, মানে এসি রেখার উপরে, মানে এসি রেখার উপরে, মানে তার গোড়াটা যেখানে আছে আর কি, এসি রেখার উপরে এই দুইটা ফোর্সই পড়ছে না? আর কোনো ফোর্স পড়ছে? না, আর তো দেখা যাচ্ছে না। আর দেখা যাচ্ছে, আমি সবুজ কালার করে দিই। এই যে এই ফোর্সটা, আর হচ্ছে এই দিকের যে ফোর্সটা, ঠিক আছে? এখন আমরা যদি একটু মানে চিন্তা করি যে তাহলে মোমেন্টটা নিলে কত হবে, ঠিক আছে? এখন দেখ, তাহলে একটা ফোর্স হচ্ছে 2W, ঠিক আছে? তাহলে লিখলাম 2W ইন্টু কি লম্ব দূরত্ব নিতে হবে না? তাহলে ফোর্সটাকে আমরা ডানে বামে বর্ধিত করতে দিলাম, ঠিক আছে? নিয়ম তো ওইটাই, বর্ধিত করে সরাসরি লম্ব আঁকতে হবে। তাহলে বর্ধিত করলে এটা উপরের দিকে যাবে, এটা নিচের দিকে যাবে। এখন লম্ব দূরত্ব আসলে কোনটুকু? এইটুকু না, বলা যায়? এইটুকুই যাবে না লম্বভাবে যে ফোর্সের উপর সরাসরি দূরত্ব। তাহলে এই যে লম্ব দূরত্বটা কত? এম। AM, right, AM। এখন যদি আমি একটা সার্কেল ড্র করি এই যে এরকম, সেটা কি কোন দিকে যাচ্ছে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ না? ক্লকওয়াইজ যাচ্ছে, তাহলে একটা মাইনাস দিতে হবে। প্লাস প্লাস দিয়ে রাখলাম আপাতত। আর পরেরটা দেখি। আরেকটা ফোর্স আসে, আরেকটা ফোর্স কোনটা? ওই যে আরেকটা সবুজ ফোর্স দেখা যাচ্ছে। তাহলে ওই যে সবুজ ফোর্সটা, ঠিক আছে, তো ওইটাকে আমরা এখন এই যে উপরে নিচে বাড়াই, ঠিক আছে? বাড়াইলাম। এখন তাহলে ফোর্সের মান কত এখানে? টেনশন টি, তাহলে প্লাস টি ইন্টু, এন্ড লম্ব দূরত্ব কোনটা? এইটুকু না? ওই রেখার উপর লম্ব কি? কারণ এটাই তো 90, তাই না? বলা যায়, কারণ এসি কিন্তু লম্ব দূরত্ব হয় না, কারণ এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 না। 90 কোনটা? এটা, রাইট? ওই রেখার উপর, মানে ফোর্সের যে লাইনটা আছে, বলা যায়। হ্যালো? হ্যাঁ পার্থ, তোর হচ্ছে গিয়ে কথার কয়েক সেকেন্ড পর হচ্ছে গিয়ে স্লাইডের মানে ওই যে রেখাগুলো যে আঁকতেছিস সেগুলো আসতেছে। তাহলে আমার নেট অনেক দুর্বল, তো ওয়াইফাই এখানে ঢাকার হ্যাঁ, ওয়াইফাই এই জন্য নিজস্ব। মনে কর তুই বলে যাইতেছিস, তার কিছুক্ষণ পর হচ্ছে চিত্রটা আসতেছে, তো এই জন্য একটু ক্যাচ করতে একটু সময় লাগতেছে। এখন কি আসছে, বোঝা গেছে? তাহলে এ আচ্ছা এফ কি হ্যাঁ, হবে? আচ্ছা হ্যাঁ, কন্টিনিউ করার সমস্যা নেই। ওকে, তাহলে হচ্ছে টি ইন্টু এ সমান 0। তাহলে দ্যাট মিনস টি এ এফ সমান কি? 2W AM, তাই তো? এম। এরকম আর কি। আচ্ছা। এখন এখানে আমরা এই যে এম এগুলো বের করার জন্য আমরা কিছু কাজ করে রাখি। কাজ হচ্ছে আমরা হচ্ছে দুইটা অ্যাঙ্গেল আছে, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে থিটা। তাহলে আমরা একবার কজ আলফা নিই। কজ আলফা কত বলা যায়? কজ আলফা, তাহলে আমরা যদি এই যে এই ট্রায়াঙ্গেলটা চিন্তা করি, ট্রায়াঙ্গেল হচ্ছে ট্রায়াঙ্গেল AFC। তাহলে এসি বাই এফ।
না, এসি বাই এ, এসি তো অতিভুজ, ও এফ আচ্ছা, বাই এসি। এ বেস। হ্যাঁ, কারণ 90 ডিগ্রিতে যেইখানে মার্ক করে দিলাম, আসছে মনে হয়। এরপর হচ্ছে আমার হ্যাঁ কস থিটা। হ্যাঁ, কস থিটা, কস থিটাটা কাল কত হবে? কস থিটা। তো অনেক আচ্ছা, ভাবেই নেওয়া যায় এখন কস কস থিটা। থিটা তো ট্রায়াঙ্গেল কি হচ্ছে কোনো? ট্রায়াঙ্গেল তো দেখতে পাচ্ছি না কস থিটার। আমি দেখাচ্ছি, আমি সবুজ কালি দিয়ে মার্ক করে, ব্লু কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওই ট্রায়াঙ্গেলটা, হ্যাঁ হ্যাঁ এখন হচ্ছে। ঠিক তাহলে আছে, তাহলে এম বাই এই। এ এম বাই এ। আচ্ছা, তো এখন এই যে আমার এখন করতে গেলে যে এ এম দরকার পড়বে, এ এফ দরকার পড়বে, তাই না? এই যে এ এফ এর মান বের করা যাবে, এ এম এর মানও বের করা যাবে, ঠিক আছে? তো তাহলে এ এফ এর মান কত? এসি কজ আলফা, তাই তো? ওকে, এটা হচ্ছে 2W, এটা হচ্ছে কি? এই cos থিটা, ঠিক আছে? ওকে, চলে গেল, ঠিক আছে। টি, এখন এই যে এসি, এসি কে কি বলা যায়? এসি কে কি বলা যায়? 2 × এই বলা যায় না, কারণ ই কি মধ্যবিন্দু। হ্যাঁ বলা যায়। 2 × এই cos আলফা সমান কি? 2W এই cos আলফা। এখন এই কাটা যাবে, তো এই কাটা গেলে আমরা যে পাবো, আচ্ছা 2 ও কাটা যায়, তাহলে হচ্ছে টি cos আলফা সমান কি? W cos থিটা। কজ এই আলফা কাটা পর্যায়ে যাবে আমরা না? আসি। হুম? উপরে তো দুইটাই কজ আলফা ছিল। না না, একটা তো cos থিটা থাকার কথা, cos আচ্ছা, আলফা তাহলে লিখছি। তুই হয়তো ভুল দেখছিস। মানে আমি ইয়ার মানে লেখার সময় আর কি ইয়া লিখে গেছে আর কি, এই যে পরেরটা হ্যাঁ হ্যাঁ, থিটা হবে। এম এর সাথে তো আমার থিটা হবে। এখানেও আমার নিজেরটাই স্লো আসতেছে, ঠিক আছে? আমি কি লিখতেছি নিজে আচ্ছা দেখতেছি। আচ্ছা, আমার ডিভাইস গুলো একটু প্রিপেয়ার করতে ক্লাস না দরকার ছিল। আচ্ছা যাই হোক, সো আমরা তাহলে এই পর্যায়ে আসলাম আর কি, ঠিক আছে? তো ওকে। এখন সরাসরি এখান থেকে টি এর মান চলে আসে না? টি সমান কি? ডাব্লিউ কস হ্যাঁ, থিটা বাই কজ আলফা, তাই না? কজ আলফা। কিন্তু কিন্তু সমস্যাটা কি? আলফাটা ঝামেলা, আলফাটা না থিটাটা ঝামেলা করতেছে না? হ্যাঁ, আলফা তো দেওয়া ছিল, কারণ থিটা থিটা তো তো দেওয়া আমার ছিল। গিভেন প্যারামিটার না, থিটার মানটা বের হুম। করতে হবে, কস থিটার মানটা। এখন এই কস থিটার মান বের করার জন্য আমাকে আরেকটা মোমেন্ট নিতে হবে। আরেকটা মোমেন্ট কি? এবি বরাবর। এখন হচ্ছে এবি বরাবর মোমেন্ট নিয়ে পাই। এবি বরাবর যদি মোমেন্ট নেই, আমি এখন সব মুছে দিব, কিছুই থাকবে না। এবি বরাবর এখন মোমেন্ট নেই। এবি বরাবর যদি নেই, এবিতে এখানে একটা ফোর্স পড়ছে, আমি হচ্ছে অন্য কালার দিই। এই যে এই বিন্দুতে একটা ফোর্স পড়ছে, এই বিন্দুতে কয়টা ফোর্স পড়ছে? একটা, দুইটা। দুইটা ফোর্স পড়ছে। তাহলে হচ্ছে মোমেন্টের ইয়া হবে টোটাল 3টা। তো তাহলে যেটা হবে, এইখানে ফোর্স কত? 2W না? হ্যাঁ, ডি বিন্দুতে, তাহলে ডাব্লিউ। 2W। আর লম্ব দূরত্ব কোনটা? এইটুকু না? হুম। এ এল, তাই তো? নাকি হ্যাঁ, এল তো। এ এল, তারপরে প্লাস দিলাম কারণ হচ্ছে এটা, আচ্ছা মাইনাস দিতে হবে কারণ এটা ক্লকওয়াইজ, মাইনাস দিলাম, ঠিক আছে? এখন তারপরে একটা ফোর্স আছে যে নিচের দিকে, টি, হুম। তাই না? এই যে টি, টি ডট। এখন এটা তো 90 ডিগ্রি, এই যে লোড হইতে থাক। তো তাহলে লম্ব দূরত্ব কোনটা হবে? এইটুকু না? হ্যাঁ, আচ্ছা, এ তাহলে লম্ব এফ। দূরত্ব এখন কত? এফ, তাই তো? এফ এই গেলাম। এখন এটাও কিন্তু মাইনাস হবে কারণ এটাও ক্লকওয়াইজ। এই যে একটা এটাও সার্কেল ক্লক আঁকলে আছে। কিন্তু বোঝা যায়, সার্কেল আঁকলে হ্যাঁ বোঝা হ্যাঁ। যায়।
আর হচ্ছে উপরে যেটা উপরেরটা ওইটা ইয়েই হবে, প্লাসই হবে, প্লাস টি প্রাইম। তো টি প্রাইম, তো ওইটার লম্ব দূরত্ব কতটুকু হবে? এতটুকু না, এন এন লম্ব দূরত্ব ইকুয়াল টু 0। তো তাহলে আমরা যেটা লিখতে পারি, টি প্রাইম এ এন সমান 2W প্লাস টি ডট এফ টি প্রাইম। এখন এই যে এ এন এটার মান বসাইতে হবে, এ এল এটার মান বসাইতে হবে, এ এফ এটার মান বসাইতে হবে। এখন আমাদের কি এফ এর মানটা জানা আছে, এফ এর মানটা কত? cos আলফা ইনটু এসি, তাই তো? সো বাকিগুলো মান বের করতে হবে। এখন তাহলে এই যে এফ এর মান রেডি, ঠিক আছে। এ এল এন, এখন এ এল দেখি এ এল কোন ট্রায়াঙ্গেল আছে, এ এল এ এল এল এর মানটা কেমনে বের করা যায়? মোটামুটি সব মুছে দিই, তো এখানে করে রাখি, ইউজ করব। আরেকটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে নাকি এখান থেকে করা যায় না? এডিএল এডিএল, হ্যাঁ এডিএল, এডিএল থেকে আমরা তাহলে লিখতে পারি যে এখন এই টোটাল অ্যাঙ্গেল কত? 2 থিটা প্লাস আলফা। হ্যাঁ, তাহলে হচ্ছে cos 2 থিটা প্লাস আলফা সমান কি বলা যায়, এল বাই এটি, এল বাই এটি। তাহলে এল এর মান পেয়ে গেছি। তারপরে ধর আরেকটা কি দরকার ছিল জানি, এল হয়ে গেছে, এখন হচ্ছে এন দরকার, এন। হ্যাঁ এনটা আমরা বের করি, এন কোথায়, এন কোথায়? আচ্ছা এন, এনটা কি পুরো আবার ওই একই থিটা দিয়েই তো হয়ে যায়, একই ট্রায়াঙ্গেল, একই ট্রায়াঙ্গেল হচ্ছে এক্স্যাক্টলি, মানে একই অ্যাঙ্গেল আর কি। cos 2 থিটা প্লাস কি আলফা, না 2 আলফা প্লাস থিটা, 2 আলফা প্লাস থিটা। 2 আলফা প্লাস থিটা, এটা হচ্ছে আমার এন বাই এ বি, তাই তো? তো এটার মান বসাই দিতে পারে, এ এন হবে পার্থ, এ এল লিখছিস। এন হবে, ওকে। এটা বই আছে, বই একটু ক্লিয়ারলি দেখে নিলে হবে। তো আমি আসলে হ্যাঁ খন্ড খন্ড বুঝতে করে পারছি, নিজের মতো সমস্যা নেই। করতেছি বোঝানোর জন্য। ঠিক আছে, তাহলে তারপরে মানটা বসাইতে হবে। তো মানটা বসাই, আমি এই পেজে জায়গা হবে না, তাহলে মানটা বসালে যেটা হবে, টি প্রাইম এ বি cos 2 আলফা প্লাস থিটা সমান ই এ বি। এখন কথা হচ্ছে যে এখানে কিন্তু এই যে অনেকগুলোতে এসি আসছে না বা এবি আসছে, এখন কথা হচ্ছে যে এই যে যখন এই যে এডি আসবে, এডি মানে কি, এবি এর অর্ধেক না? হাফ অফ এবি, হ্যাঁ। তাহলে সবগুলোকে কিন্তু আমি এবি দিয়ে রিপ্লেস করতে পারি, ঠিক আছে। তো লাগলে হাফে আনতে পারি, 2 আনতে পারি, ঠিক আছে। তো আমি একবারে লিখে ফেলতেছি আর কি, ঠিক আছে। cos আলফা প্লাস 2w এডি cos 2 আলফা প্লাস থিটা। এখন আমি এই এডি কে, এডি মানে কি হাফ অফ এবি, হাফ অফ তাই না? এবি। তো এখান থেকে আমি একটা এখানে করে ফেলি, এই 2 আর 12, 2 এডিটা হবে আসলে এবি, এবি। সব এবি কাটা যায়। তাহলে টি প্রাইম cos 2 আলফা প্লাস থিটা সমান কি টি cos আলফা প্লাস কি w cos 2 আলফা প্লাস থিটা। এখন এইখানে শুধু আলফা একটা মাত্র আননোন না, বাকি সব কি নোন না? আলফা না তো, থিটা আননোন। সরি থিটা আননোন, আলফা তো দেওয়া আছে, তাহলে থিটাটা আননোন। এখন প্রথমে কি করব, এই যে এখানে cos a প্লাস বি, cos a প্লাস বি সূত্রে ভাঙবো। তো ভাঙার পর এখানে বিস্তারিত ক্যালকুলেশনটা দেওয়া আছে, আশা করি এটা ইন্টারমিডিয়েট ক্যালকুলেশন সবাই বুঝবে। তো বুঝে cos থিটার মানটা বের করা যাবে। তো cos থিটার মানটা শেষমেশ যেটা আসবে সেটা আমি লিখে দিচ্ছি, সেটা হবে 3 sin আলফা, আমি লিখে রাখছি আগে, cos আলফা রুট ওভার 1 প্লাস 3 sin স্কয়ার আলফা। আচ্ছা আমি একটু বইতে দেখে আসি।
সেই যে আমার মোমেন্টটা নেওয়া হয়েছে আর কি, এই যে এইদিকে এই লাইনটা। আচ্ছা এই যে so এই প্রবলেমটা, ঠিক আছে। তো আমরা হচ্ছে মোমেন্ট যখন নিছি, তো আমরা মোমেন্ট নিয়ে এই পজিশনে ছিলাম আর কি। এই যে এবি গুলো কাটা যায়, তো আমরা এই লাইনটা আসলে লিখছি। এই লাইনটা লেখার পর আমরা সূত্র প্রয়োগ করছি আর কি। তো সূত্র প্রয়োগ করলে এই যে ভাঙাইতে ভাঙাইতে tan sec যেভাবে সলভ করে ট্রিগোনোমেট্রি সলভ করে করে ফাইনালি cos এর এক্সপ্রেশন চলে আসবে। তো আমি কি ভুল লিখছিলাম নাকি? না, ঠিকই লিখছি। তো cos θ সমান এটা আসবে, ঠিক আছে। এই sin তো আলফা cos একটা আলফা। কোশ্চেন, আমরা এটাকে কেন কজে নিলাম? আমাদের তো উপরে যে যখন সেকটেক ছিল না, তার মধ্যে তো তোর শুধু থিটাটাই আননোন ছিল, বাদ বাকি সব তো নন ছিল। যেমন আগের পেজে যা, এই যে ক্যালকুলেশনের প্রাথমিক যে পর্যায়ে ট্যান ট্যান থিটা যখন আসতো। আচ্ছা tan θ যখন আসলো, আমার তো না, cos θ তো দরকার। কস থিটা কি দেখাইতে হবে এরকম বলছে? না না, এই যে এখন cos θ কেন দরকার সেটা আমি বলতেছি। আচ্ছা, আমরা একটা ইকুয়েশন মার্ক করে রাখছিলাম না, এখন লাল কালারে মার্ক করি। একটু আগে আমরা এসি বরাবর মোমেন্ট নিয়ে এই ইকুয়েশনটা পাইছি না? পাইছি। এই ইকুয়েশনে কার মানটা আনবেন শুধু? কস থিটা। ও cos θ, এই আচ্ছা, জন্য এই আমরা cos জন্য। θ টা বের করব। cos θ টা বের করব। ওকে। এখন হচ্ছে এটা ধরলাম যদি 1 নাম্বার ইকুয়েশন হয়, এটা ধরলাম যে 2 হয়। এখন হচ্ছে 1 হতে আমরা যেটা পাবো সেটা লিখে ফেলি। তাহলে t cos আলফা সমান কি? w cos θ মানে 3 sin আলফা cos আলফা বাই রুট ওভার 1 প্লাস 3 sin স্কয়ার আলফা। এখন যেটা হবে, দুই সাইড থেকে cos আলফা কাটা যাবে, তাহলে প্রমাণটা হয়ে যাবে। আমাদের টি এর মান বের করতে বলছে, এটা হচ্ছে 3w আচ্ছা, sin আলফা রুট ওভার 1 প্লাস 3 sin স্কয়ার আলফা। ঠিক আছে, এখন এই ক্যালকুলেশনটা একটু দেখতে হবে, ঠিক আছে। এটা খুব যে কঠিন তা কিন্তু না, ঠিক আছে। জাস্ট সূত্রে ভাঙাইলে এটা নিজের মতো করলেই মিলে যায়, ঠিক আছে। যেরকম এই যে আমরা ইকুয়েশন যেমন সলভ করি, জাস্ট cos θ এর মানটা সলভ করে বের করে যে হয়ে গেল, ঠিক আছে। তো এই হচ্ছে, এখন আমরা আরেকটা থিওরি দেখব, ঠিক আছে, যেটাও খুব ইম্পর্টেন্ট। সো আমরা মূলত তাহলে আমরা থিওরাম পড়তেছি, একটা থিওরামের 3টা খণ্ড আর হচ্ছে 3টা ম্যাথ করতেছি, আশা করি এক সেট হয়ে যাবে, ঠিক আছে। মানে চ্যাপ্টার 2 এর যে সেটটা আসবে সেটা হয়ে যাবে। মানে মোটামুটি যারা মানে দুর্বল আর কি, তাদের আর কিছু না পড়লেও চলবে, আর যারা সবল তারা আর কয়েকটা এক্সট্রা করে নিলে হবে। আচ্ছা, সো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই কোশ্চেনটা, এটা 2018 সালের একটা খুবই ভালো কোশ্চেন, ঠিক আছে। তো এটা এখন আমার আসলে পুরোটা করার মতো ধৈর্য নাই, আমি হচ্ছে বুঝাই দিচ্ছি। এখানে হচ্ছে 6 নাম্বার কোশ্চেনটা। 6 নাম্বার কোশ্চেনে এখানে বলছে যে এই যে এবি বিসি আর হচ্ছে সিডি 3টা রোড আছে, ঠিক আছে। আমি এখানে একটু আঁকি কিছু অংশ, এবি বিসি সিডি 3টা আলাদা রোড, 3টা রোডকে এখানে জোড়া দেওয়া হয়েছে। জোড়া বলতে ওরকম জোড়া না, মানে এখানে স্পর্শ করে মনে রাখা হয়েছে এরকম বলতে পারে, ঠিক আছে। এখন বলছে যে এবি এর লেন্থ হচ্ছে এ, বিসি এর লেন্থ হচ্ছে বি, সিডি এর লেন্থ হচ্ছে সি, ঠিক আছে। এখন বলছে যে এদের যে ওয়েট সেটা হচ্ছে লেন্থের সমানুপাতিক, ঠিক আছে। তাহলে এবি এর লেন্থ হচ্ছে এ এর সমানুপাতিক, বিসি এর লেন্থ বি এর সমানুপাতিক, সিডি এর লেন্থ সি এর সমানুপাতিক। আর যেহেতু ইউনিফর্ম, তাহলে ভর কেন্দ্র হবে মাঝখানে, ওয়েটটা ক্রিয়া করবে মাঝখান থেকে। এখন অ্যাকচুয়ালি বলছে যে লেন্থ হচ্ছে এ এর সমানুপাতিক, বাট অ্যাকচুয়ালি কত সেটা কিন্তু বলে নাই। তাহলে ধরে নিলাম এটা হচ্ছে ডাব্লিউ ইন্টু এ। অনেকে এই ডাব্লিউ কে মনে করছে ডাব্লিউ মানে ডাব্লিউ এটা সাবস্ক্রিপ্ট, বাট সাবস্ক্রিপ্ট না, এটা গুণাকার আছে। তাহলে এটার ওয়েট হবে ডাব্লিউ বি, এটার ওয়েট হবে ডাব্লিউ সি। কারণ কি, সমানুপাতিক ধ্রুবক হচ্ছে ডাব্লিউ। আমরা অনেক সময় ম্যাথ করছি না যে 9 10 হ্যাঁ হ্যাঁ, যে বুঝছি। 7:3:5 অনুপাতে ভাগ করা হলো, তাহলে একটা 7x আরেকটা কি 3x আরেকটা 5x, এরকম এ অনুপাত বি অনুপাত সি যেহেতু, তাহলে ডাব্লিউ 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 সি, এই হচ্ছে কথা। এখন তারপরে কি বলছে যে আমাদের বলছে এই যে বিতে, মানে এই যে বি যেটা বিসি যেটা সেটাতে রিঅ্যাকশন বের করতে হচ্ছে, রিঅ্যাকশন হবে যে উপরের দিকে, ঠিক আছে।
আর বলছে এগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে আর এখানে একটা পেগ লাগানো হয়েছে পুরো সিস্টেমটাকে স্টেবল করার জন্য, মানে মোমেন্টটাকে জিরো করার জন্য। এখন বলছে এই পেগের যে দূরত্ব, এই দুইটা পেগের যে ডিসটেন্স, সেই ডিসটেন্স হইতে হবে এটা, তাহলে জিনিসটা ইকুইলিব্রিয়ামে থাকবে। এটাই আর কি বলছে, ঠিক আছে। আমরা এখানে থেকে দেখে দিই, এই অঙ্কটা করার জন্য যেটা করতে হবে, প্রথমে এই মাঝখানেরটা একটা মোমেন্ট নিতে হবে, বাম পাশেরটা মোমেন্ট নিতে হবে, ডান পাশেরটা মোমেন্ট নিতে হবে। আমি এখন দেখাচ্ছি। এখন যখন আমি মোমেন্ট নিব, এখন তার আগে একটা কাজ করছে, এই যে একটা পেগ হচ্ছে পি আর একটা পেগ কিউ। এখন এই যে বি থেকে যে পি এর যে দূরত্ব সেটা ধরছে x1। আচ্ছা এখানে চলে যাই, সেখানে আমরা দাগাদাগি করি। এই যে এইটুকু যে দূরত্ব, এটা বলছে x1 আর এটা বলছে x2, আর মাঝখানেরটা তো বি, এটা কোশ্চেনে বলা আছে। তাহলে এই ওভারঅল দূরত্ব কত বলা যায়, মানে পেগ দুইটা পি কিউ এর দূরত্ব কত হবে? x1 প্লাস বি প্লাস x2 না? হ্যাঁ ওকে, সো এটাই লিখছে। সো এখানে কিছু কথাবার্তা লিখে সরাসরি এখানে চলে আসছে, বোঝা গেছে তাহলে এইটুকু। ওকে। এখন তারপরে যেটা করছে যে আমাদের এই যে রিঅ্যাকশন এট বিসি বিআরসি, বিআরসি তে রিঅ্যাকশন গুলো একটা ধরছে, যে রিঅ্যাকশন তো উপরের দিকে, মানে এটা হচ্ছে y1 আর এটা হচ্ছে y2, বি তে y1 আর সি তে হচ্ছে y2, ঠিক আছে। তো এখন এখানে কি করছে, মোমেন্ট নিছে। তো মোমেন্টটা কেমন নিছে, আমি মোমেন্ট ইকুয়েশনটা লিখে দেখি। মোমেন্ট নিছে জি2 এর সাপেক্ষে, তাহলে জি2 এর সাপেক্ষে মোমেন্ট নিলে তাহলে একটা ফোর্স হচ্ছে y1, y1 ইনটু কি ডিসটেন্স নিতে হবে না? ডিসটেন্স কত? ডিসটেন্স তো bg2। হাফ। হুম, এখন এটা কি সার্কেল আঁকলে কি এটা কি ক্লকওয়াইজ হচ্ছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে? এটা তো অ্যান্টি ক্লকওয়াইজ। না না, ক্লকওয়াইজ হচ্ছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে? আচ্ছা উপরের দিকে, হ্যাঁ হ্যাঁ, ক্লকওয়াইজ ক্লকওয়াইজ ক্লকওয়াইজ, ঠিক আছে। এই যে জি কে একটা সার্কেল আঁকলাম, এই যে উপরের দিকে ক্লকওয়াইজ, তাহলে একটা মাইনাস দিব, প্লাস এই যে পরের ফোর্সটা কি y2, ডিসটেন্স হ্যাঁ, কত cg2, এবার এটা প্লাস হবে কারণ কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাই তো। অ্যান্টি ক্লকওয়াইজ, এখন হ্যাঁ। এখন ওরা যেটা করছে, ওরা হচ্ছে এরকম করে লিখছে, এই যে y1 bg2 সমান cg2, মানে একবারে ডান পাশের দিকে করছে। এখন bg2 আর cg2 কি সেম না? g2 কি মধ্যবিন্দু না? হ্যাঁ মধ্যবিন্দু। মধ্যবিন্দু, তাহলে দুই সাইড থেকে এটা কাইটা দিয়েছে, কাইটা দিলে পাইছে কি y1 সমান y2, এটুকু বোঝা গেছে। হ্যাঁ বোঝা গেছে। এখন দেখ আরেকটা ব্যাপার, যে টোটাল ওয়েট কত wb, সেটা ক্রিয়া করতেছে কি y1 আর y2 তে না? মানে আমরা তো আসলে অন্যগুলো কনসিডার করতেছি না, কারণ হচ্ছে শুধুমাত্র রিঅ্যাকশনটা বিসি রিঅ্যাকশনটা বের করতে গেছে। আমরা y2 y2 হচ্ছে বিসি রিঅ্যাকশন, তাহলে যেটা হচ্ছে যে আমরা বলতে পারি যে y1 প্লাস y2 সমান কি টোটাল ওয়েট wb, তাহলে দ্যাট মিন্স কি y1 প্লাস y1 সমান কি wb, দ্যাট মিন্স কি y1 এর মান কত পাচ্ছি, হাফ অফ wb না? WB/2। আচ্ছা, সো তাহলে y2 এর মান এটাই, তাই না? কারণ y1 y2 যেহেতু সমান, তাহলে এই লাইনটা চলে আসবে, এটা বোঝা গেছে। তাহলে একটা পার্ট কিন্তু শেষ। এখন যেটা করছে, এই যে যে বাম পাশে যে রডটা আছে সেটার মোমেন্ট নিছে। তাহলে এই রডের উপর কয়টা ফোর্স আছে, এই যে নিচের দিকে একটা ফোর্স আছে, উপরের দিকে একটা উপরের দিকে ফোর্স একটা আছে। আছে। ইটা নিছে, মোমেন্টটা নিছে p1 এর সাপেক্ষে। তাহলে মোমেন্টটা নিলে কি হয়, আমি একবারে এখানে বলে যাই। তো মোমেন্টটা হয় w, একটা ফোর্স হচ্ছে w, দূরত্ব কত g1p, আর আরেকটা ফোর্স G1 হচ্ছে y1 আর একটা হচ্ছে pv। PV। এটাকে সলভ করলে x1 এর মানটা চলে আসে, মানে g1p মানে কি মানটা বসাইছে আর pv এর মানটা বসাইছে, বসালে এটা চলে আসে। আবার আরেকটা মোমেন্ট নিচে ডান সাইডেরটা, ওইটা থেকে x2 এর মানটা চলে আসে। আচ্ছা, এখন ওকে, তারপরে এখন দুইটা পেগের ডিসটেন্স x1 আর হচ্ছে x2 যোগ করে দিলেও শেষ। x1 প্লাস b প্লাস x2 সমান হয়ে যাবে, বুঝা গেছে? ওকে। এই আচ্ছা হচ্ছে পার্থ, তো একটা আজকের কোশ্চেন। ক্লাসটা। হ্যাঁ, এই যে y1 আর y2 এই দুইটা কি মানে উপরের দিকে ক্রিয়া করতেছে এরকম কিছু? এটা রিঅ্যাকশন ফোর্স আর কি, ওই যে ক্রিয়া প্রতিক্রিয়া বলি না আমরা, ওইটাই আর কি। আচ্ছা মানে ওদের ভর তো নিচের দিকে ক্রিয়া করতেছে, ওইটা প্রতিক্রিয়া হ্যাঁ, বল দুইটা দিছে y1 প্রতিক্রিয়া আর ওই যে y2। উপরের দিকে ব্যালেন্স করে রাখছে আর কি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন ঠিক মোমেন্টটা আছে। জিরো হবে, মোমেন্টটা জিরো ধরে আর কি আমরা পেগের ডিসটেন্স বের করে ফেললাম। আচ্ছা।